করে আমরা রেকর্ডিংটা শুরু করি। ঠিক আছে, আমরা একটুখানি পরে আবার অঙ্কগুলোকে দেখছি, কারণ আমার অ্যাকচুয়ালি কিছুটা সমস্যা হচ্ছে কম্পিউটারে, স্নিপিংটা কাজ করছে না, বুঝলে তো। তো আমি একটু পরে তোমাদেরকে অঙ্কগুলোকে দেখাচ্ছি। আচ্ছা, তো আজকে ক্লাসের শুরুতে আমরা তাহলে যেটা পড়বো সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। আমাদের এসএলএসটি সেকেন্ড টপিকটা হচ্ছে কম্পটন এফেক্ট। ক্লাসের লাস্টে যদি আমরা সময় পাই তাহলে আমরা আবার ফিরে আসবো এখানে। তো কম্পটন এফেক্ট, আচ্ছা বলো তো, কম্পটন এফেক্টে কার সঙ্গে কার ইন্টারাকশান হয়? একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের ইন্টারাকশান হয়, তাই তো? তো এখানে আমাদের ইন্টারাকশানটা হয় বিটুইন আ ফোটন অ্যান্ড ইলেকট্রন। সো প্রথম পয়েন্টটা হচ্ছে এইভাবে শর্ট নোট করে নেবে। এটা হচ্ছে ইন্টারাকশান বিটুইন ফোটন অ্যান্ড ইলেকট্রন। একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের ইন্টারাকশান হয়, ঠিক আছে? তাহলে এর প্রপার ডেফিনেশনটা কি? প্রপার ডেফিনেশনটা হচ্ছে হোয়েন আ মোনোক্রোমাটিক এক্স রে, মানে আমরা যে ফোটনটাকে নিচ্ছি ওটা হচ্ছে একটা এক্স রে ফোটন, অর্ডিনারি লাইট ফোটন নয়, এক্স রে ফোটন। ফোটন তো আমাদের অনেক রকমের হয়, ফোটন তোমাদের গামা রে ফোটন হতে পারে, এমনি অর্ডিনারি ফোটন হতে পারে। তো আমাদের কিন্তু যেটা মনে রাখতে হবে যে এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কিন্তু এক্স রে ফোটন। তাহলে হোয়েন এ মোনোক্রোমাটিক, তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু আমি এক কথা বলবো না, ঠিক আছে? তোমরা টাইমে একদম জয়েন হয়ে যাবে, ঠিক আছে? 8:30 মানে 8:30, আমার ব্যাচে কোনো লেট বলে কোনো জিনিস নেই, অসুবিধা মানে থাকলে ঠিক আছে। এই যেমন একজনকে বললো যেন তার রামাদান আছে, ঠিক আছে, দ্যাটস ওকে, বাট আদার দ্যান দ্যাট ইচ্ছাকৃতভাবে কিন্তু লেট করবে না। 8:30 মানে 8:30তেই ক্লাস শুরু হবে তোমাদের। তাহলে হোয়েন এ মোনোক্রোমাটিক এক্স রে is getting scattered by electron, যখন একটা মোনোক্রোমাটিক এক্স রে একটা ইলেকট্রনের দ্বারা স্ক্যাটার হয়, স্ক্যাটারিংটা কী জিনিস আমি একটুখানি পরে বলছি, ইজ গেটিং স্ক্যাটার্ড বাই ইলেকট্রন, অ্যান্ড if we observe the scattered beam, then it will contain the original frequency of X-ray, and also frequency shorter than that, এই যে ফেনোমেনাটাকে আমরা কি বলবো? কম্পটন এফেক্ট। তাহলে আমি আরেকবার বাংলায় বলছি। সাচ এফেক্ট ইজ নোন অ্যাজ, বইতে কী ডেফিনেশন দেওয়া আছে আমার জানা দরকার নেই, এটাই তোমার প্রপার ডেফিনেশন। সাচ এফেক্ট ইজ নোন অ্যাজ কম্পটন এফেক্ট। এবার এখান থেকে আমি কয়েকটা কোশ্চেন করবো, তোমরা আমাকে তার অ্যান্সারগুলো দেবে। সাচ এফেক্ট ইজ নোন অ্যাজ কম্পটন এফেক্ট। তোমরা এটা কম্পটন এফেক্ট বহুবার তোমরা পড়েছো, কিন্তু তোমরা অনেক কিছু জানো না এখান থেকে, সেগুলো আজকে তোমাকে আমি জানাবো। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা অঙ্কও করবো। কম্পটন এফেক্ট, আচ্ছা তাহলে আমি কি বললাম? একটা ফোটন এসে ইলেকট্রনের দ্বারা স্ক্যাটার্ড হচ্ছে। এবার ইলেকট্রন তো এমনি বসে নেই, ওখানে অ্যাকচুয়ালি একটা এলিমেন্ট আছে, কার্বন হতে পারে, বেরিলিয়াম হতে পারে, বাট এক্স রেকে কিন্তু ডিফ্লেক্ট করতে পারে কে? ইলেকট্রন। তোমরা বলবে যে স্যার বইতে তো লেখা আছে অন্য ডেফিনেশন। স্যার বইতে তো লেখা আছে ফোটনটা স্ক্যাটার হচ্ছে কী বলে, কার্বন, বোরন, বেরিলিয়াম এই সমস্ত এলিমেন্টের দ্বারা। আরে বাবা, একটা ফোটনকে ডিফ্লেক্ট করতে পারে একটা ইলেকট্রন, কারণ এক্স রে ফোটনের যে ওয়েভলেন্থ ওটা ইলেকট্রন ক্লাউডের দ্বারাই ডিফ্লেক্টেড হয়। বুঝতে পেরেছো? তাহলে কি হলো? তাহলে ছবিটাকে তাহলে বোঝো। এই একটা এক্স রে ফোটন আসছে, এ দেখো নাচতে নাচতে আসছে, এ দেখো এইভাবে একটা এক্স রে ফোটন এলো,
এই ফোটনটা এসে পড়লো কার ওপরে, এইটা হচ্ছে একটা ইলেকট্রন, যদিও এত বড় হয় না, কিন্তু আমি তোমাকে এটা বড় করে দেখাচ্ছি। এই হচ্ছে একটা ইলেকট্রন, ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। এবার এখানে এসে কি হলো, ফোটনটা ডিফ্লেক্ট হয়ে গেল, এই দেখো, এইটাকে বলে স্ক্যাটারিং। মানে অরিজিনালি যে পাথে যাবার কথা ছিল সেই রাস্তায় গেল না, ডিফ্লেক্ট হয়ে গেল। কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হলো, যদি ইলেকট্রনটা না থাকতো তাহলে ও এই দিক বরাবর যেত, তাহলে আলফা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হলো। এবার ভাবো না, ইলেকট্রনটা তো রেস্টে আছে, ইলেকট্রনটা তো রেস্টে আছে, ওকে এসে একটা ফোটন ধাক্কা মারলো, তাহলে ইলেকট্রনটা নিশ্চয়ই তারপরেও রেস্টে থাকবে না, সে চলে যাবে এই দিকে, বুঝতে পারলে? সে চলে গেল এই দিকে। তাহলে কি হলো, ফোটনটা এসে ইলেকট্রনকে ধাক্কা মারলো, ফোটনটা হয়ে গেল কি স্ক্যাটার্ড, ইলেকট্রনটা কি হয়ে গেল ডেভিয়েটেড। ডোন্ট কনফিউজ, স্ক্যাটারিংয়ের সঙ্গে কিন্তু ডেভিয়েশনের পার্থক্য আছে। ইলেকট্রনটা কিন্তু স্ক্যাটারিং হয় না, ইলেকট্রনটা কিন্তু হয় ডেভিয়েশন, আর ফোটনটা হয় স্ক্যাটারিং। স্ক্যাটারিং কিন্তু ইলেকট্রনের হয় না, স্ক্যাটারিংটা কিন্তু হচ্ছে ফোটনের। তার জন্য আলফাটাকে আমরা বলবো স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আলফাটাকে আমরা বলবো স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর বিটাকে আমরা বলবো ডেভিয়েশন অ্যাঙ্গেল। কি বলবো? ডেভিয়েশন অ্যাঙ্গেল। বিটাকে আমি বলবো কি ডেভিয়েশন অ্যাঙ্গেল। ক্লিয়ার? কোনটা আলফা কোনটা বিটা বুঝতে পারলে? তাহলে এখানেই তোমার কম্পাউন্ড এফেক্ট বলছে, তাহলে এই যে স্ক্যাটার্ড ফোটনটা, যে ফোটনটা স্ক্যাটার্ড হয়ে গেল, সেই ফোটনের মধ্যে অরিজিনাল ফ্রিকোয়েন্সিও থাকতে পারে বা তার থেকে কমও থাকতে পারে। আমি ধরলাম স্ক্যাটার্ড ফোটনের ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ প্রাইম, তাহলে তোমার নিউটা কিন্তু তোমার দুটোই হতে পারে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নিউ প্রাইম হতে পারে। এটাই কম্পাউন্ড এফেক্ট বলছে, এটাই হচ্ছে কম্পাউন্ড এফেক্টের বক্তব্য, যে ফ্রিকোয়েন্সিটা নিউ প্রাইমের সঙ্গে সমানও হতে পারে। কখন সমান হবে একটু পরে বলছি। কম তো হবেই, কম তো হওয়ারই কথা, কারণ এনার্জিটা কমে যাচ্ছে, এনার্জিটা কমে যাচ্ছে, এনার্জি তো এখানে এখানে কোনোভাবে তো বাড়ছে না, কমছে, আবার সমানও হতে পারে। তাহলে এখানে মেন পয়েন্ট হচ্ছে ফোটনের সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশান। এখানে ফোটনটা হচ্ছে একটা মোনোক্রোমাটিক এক্স রে, মোনোক্রোমাটিক মানে যার সিঙ্গেল ওয়েভলেন্থ। তোমরা মোনোক্রোমাটিক মানেটা বুঝতে পারো না, মোনোক্রোমাটিক মানে একটাই সিঙ্গেল ওয়েভলেন্থ আছে, তাকে আমরা বলবো মোনোক্রোমাটিক এক্স রে। সে স্ক্যাটার হচ্ছে ইলেকট্রনের দ্বারা, কারণ এক্স রেকে স্ক্যাটার করতে পারে একমাত্র ইলেকট্রন। হয়ে গেল? এবার তুমি যদি স্ক্যাটার্ড বিমটার দিকে তাকাও, তুমি দেখবে যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা এক্স রে ছিল ওটাও আছে, তার থেকে কমটাও আছে। এই এফেক্টটাকে আমরা কি বলবো? কি বলবো? কম্পটন এফেক্ট। এখানে ছবিটা তোমাকে আমি সুন্দর করে এঁকে দেখালাম। আলফাটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, বিটাটা হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল। একদম বলতো ক্লিয়ার? বলো ইয়েস অর নো। না বললে লিখবে ক্লিয়ার। নিউটা হচ্ছে, তাহলে এটা বুঝতে পারলে, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এবার এখানে একটু ছোট্ট করে 3-4টে ইকুয়েশন আমি লিখব। এখানে অফকোর্স তোমার দুটো জিনিস কনজার্ভ হবে। একটা, আমি তাহলে প্রথমে ডিরেকশনটাকে ডিফাইন করে দিই। এই দিকটা হচ্ছে এক্স ডিরেকশন আর এই দিকটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে মোমেন্টাম কনজার্ভ হবে, তার সঙ্গে এনার্জিও কনজার্ভ হবে। তাহলে প্রথমে আমি এক্স ডিরেকশনে আমরা লিখব মোমেন্টাম কনজারভেশন। তাহলে এখানে লেখো যে অ্যাপ্লাইং মোমেন্টাম কনজারভেশন অ্যালং এক্স অ্যাক্সিস। অ্যাপ্লাইং, খুব সংক্ষেপে এক পাতার মধ্যে তোমাদের হয়ে যাবে, অ্যাপ্লাইং মোমেন্টাম কনজারভেশন অ্যালং এক্স অ্যাক্সিস। মোমেন্টাম কনজারভেশন অ্যালং এক্স অ্যাক্সিস। আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কনজারভেশন করি, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে স্যার আপনি ফার্স্টে বলুন যে ফোটনের মোমেন্টাম কত। ফোটনের যদি এনার্জি হয় এইচ নিউ, তাহলে তার মোমেন্টাম হবে এইচ নিউ বাই সি। কারণ ফোটনের জন্য আমরা জানি ইকুয়াল টু হয় পি ইন্টু সি। পি হচ্ছে মোমেন্টাম, সি হচ্ছে লাইটের ভেলোসিটি। তাহলে মোমেন্টাম ইকুয়াল টু আমাদের কত হবে? ই বাই সি। এটা মনে রাখবে, মোমেন্টামের আমাদের ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ আর মোমেন্টাম হচ্ছে এইচ নিউ বাই সি। এখানেও ঠিক তাই, এখানেও তোমার হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি। হয়ে গেল? আমি ধরলাম ইনিশিয়ালি ইলেকট্রনটা রেস্টে ছিল,
কিন্তু ধাক্কা মারার পরে ও একটা গতি, একটা মোমেন্টাম পেয়ে গেল, যার ভেলোসিটি হচ্ছে ভি। ফোটনটা, এই ইলেকট্রনটা প্রথমে রেস্টে ছিল। আমরা বিএসসিতে পড়েছি, বিএসসি এমএসসি সব স্টুডেন্টরাই পড়েছো, যখন ইলেকট্রনটা রেস্টে থাকে তখন তার রেস্ট এনার্জি হয়। গতি যখন পেয়ে গেল তখন তার গতিশক্তিও আছে এবং রেস্ট মাস এনার্জিও আছে। কি বললাম বুঝতে পারলে? আমি ধরলাম আমি ধরলাম যখন ইলেকট্রনটা রেস্টে আছে তখন তার মাস হচ্ছে m0, আর যখন একটা গতি পেয়ে গেল তখন তার মাস হচ্ছে m। কারণ আমরা জানি এর m0টা হচ্ছে যখন রেস্টে আছে তার রেস্ট মাস, আর এমটা কিন্তু হচ্ছে কি মাস, ওর রিলেটিভিস্টিক মাস, তাই তো? এটা এটা তোমরা হ্যাঁ স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই জানো এটা, হ্যাঁ কি না বলো? হুম। হ্যাঁ স্যার। এটা তোমরা জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এম এবং m0 কিন্তু আলাদা। m0টা হচ্ছে রেস্ট মাস। তাহলে এখানে কয়েকটা কথা আমি তাহলে তোমাকে বলে দিই, যে m0টাকে আমি বললাম রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন। মনে রাখতে হবে যে ইলেকট্রনে কিন্তু কোনো মানে সরি ফোটনে কিন্তু কোনো রেস্ট মাস হয় না। দিস ইজ দ্য রেস্ট মাস অফ ইলেকট্রন। এটা আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমরা পড়েছি, রেস্ট মাস অফ ইলেকট্রন। আর এমটাকে আমরা কি বলবো? রিলেটিভিস্টিক মাস। রিলেটিভিস্টিক মাস, রিলেটিভিস্টিক মাসের সঙ্গে রেস্ট মাসের কি সম্পর্ক? সেই সম্পর্কটা হচ্ছে m0 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস ভি ভি স্কোয়ার স্কোয়ার। বাই সি স্কোয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এম এর সঙ্গে m0 সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু একটা অদ্ভুত সম্পর্ক, জানো তো? মানে গতি, তুমি যদি তোমার গতি বাড়িয়ে দাও, তুমি যদি তোমার গতিটাকে বাড়াতে বাড়াতে লাইটের ভেলোসিটির সঙ্গে যদি সমান করে দাও, তাহলে কিন্তু তোমার মাস হয়ে যাবে ইনফিনিটি। মানে ধরো একটা 70 কেজির মানুষ আছে, তো সে যদি বলে যে আমি মোটা হব, মোটা হওয়ার জন্য খাবার প্রয়োজন নেই। তুমি যদি লাইটের ভেলোসিটির সঙ্গে কম্পারেবল স্পিডে দৌড়াও তাহলেই তুমি কিন্তু মোটা হয়ে যাবে। 70 কেজির মানুষটা হয়তো দেখা গেল তার ওয়েট হয়ে গেল 85 কেজি। কী অদ্ভুত না? দৌড়ালে জেনারেলি আমাদের শক্তি ক্ষয় হয়, আমরা জেনারেলি রোগা হয়ে যাই, কিন্তু লাইটের স্পিডের সঙ্গে কম্পারেবল স্পিডেতে ছুটলে তোমার ওয়েট অ্যাকচুয়ালি বেড়ে যাবে, তাই না? কারণ ইকুয়েশনটা হ্যাঁ স্যার। ইকুয়েশনটা ইকুয়েশনটা আমার তাই বলছে। রিলেটিভিস্টিক মাসটা কিন্তু রেস মাসের তুলনায় বড় হয়, কারণ নিচে দেখো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, ওইটা কিন্তু একের থেকে কম। 1 মাইনাস আছে, বুঝতেই পারছো, তাহলে 1 মাইনাস করলে কী হবে? একটা ফ্যাক্টর হবে একের থেকে কম। তাহলে এইটা হচ্ছে আমাদের গল্পটা। তাহলে আমরা এখানে এবার মোমেন্টাম কনজারভেশনকে অ্যাপ্লাই করছি অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে অ্যাপ্লাই করলে আমার তাহলে কী হবে? দেখো এক্স অ্যাক্সিস বরাবর দেখো ফোটনটা, তাহলে ভালো করে বোঝো। তাহলে আমার এক্স অ্যাক্সিসে কী লাগছে? এ পাশ থেকে একটা ফোটন এলো, যে ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ নিউ বাই সি। ইলেকট্রনটা রেস্টে আছে, মানে তার মোমেন্টাম হচ্ছে 0, এবং ফোটনটা এই দিকে চলে গেল। ভালো করে বুঝবে এটা, হ্যাঁ? এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা যদি হয় আলফা এবং এইটা হচ্ছে বিটা, বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তাহলে এ পাশে কম্পোনেন্টটা হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি, আমরা অ্যাপ্লাই করছি অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে কী হবে? কোন কম্পোনেন্টটা আসবে? কস আলফা। কস। হ্যাঁ, এ পাশে তার মানে আসবে কস আলফা, এ পাশে আসবে সাইন আলফা। বুঝতে পারলে? এ পাশে আসবে কস আলফা, এ পাশে আসবে সাইন হ্যাঁ স্যার। আলফা। হ্যাঁ, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের মোমেন্টাম কনজারভেশনকে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো, এইচ নিউ বাই সি, এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম, এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম, ঠিক আছে? প্লাস ইলেকট্রনটা রেস্টে আছে, তার ইনিশিয়াল মোমেন্টাম 0, আর যখন ধাক্কাটা মারলো তারপরে কি হলো? তারপরে তোমার যেটা হলো সেটা হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি কস আলফা। এক্স অ্যাক্সিস বরাবর দেখো আমাদের ফোটনে কস আলফা আসছে, তাই তো? তার সঙ্গে কি থাকবে? হ্যাঁ স্যার। প্লাস ইলেকট্রনটা থাকবে এম ভি কস বিটা। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এম ভি কস বিটা। কারণ আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এটা কী হলো রে ভাই এটা? হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর দেখো আমাদের কম্পোনেন্টগুলো কিন্তু হচ্ছে কস আলফাগুলো আসছে। এটার এই কম্পোনেন্টটার এক্সের দিকে আসছে এইচ নিউ প্রাইম বাই সি কস আলফা, আর এটার এক্স দিকে আসছে এম ভি কস বিটা। তাহলে দেখো আমাদের এটা চলে এলো। তাহলে আমরা যদি বোথ সাইডে যদি সি দিয়ে মাল্টিপ্লাই করি, তোমরা একটু প্লিজ আমার সঙ্গে কিন্তু ইন্টারাক্ট করবে।
ইন্টারঅ্যাক্ট না করলে কিন্তু হবে না। এইচ নিউ প্রাইম কস আলফা, যেখানটা বুঝতে পারবে না আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবে, যেখানটাই বুঝতে পারবে না সেখানটা কিন্তু আমাকে জিজ্ঞেস করে নেবে। এম ভিসি কস বিটা, এটা আসছে কিনা বলো? স্যার। বোথ হ্যাঁ স্যার। সাইডে আমরা সিম্পলি সি দিয়ে মাল্টিপ্লাই করলাম। সবাই সবাই এই পার্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমি অ্যাপ্লাই করছি অ্যালং ওয়াই অ্যাক্সিস। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইং মোমেন্টাম কনজারভেশন। আর গিভ আপ করবে না। 2 মিনিট ক্লাসের মধ্যে থাকলাম, দুম করে বেরিয়ে গেলাম, হ্যাঁ কিছুই শিখতে পারবে না। কোনো দিনও গিভ আপ করবে না কোনো ব্যাপারে, ঠিক আছে? বুঝতে পারছি না, বুঝতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাইং মোমেন্টাম কনজারভেশন, এবার হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তুমি খেয়াল করে দেখো, ইনিশিয়ালি একদম প্রাথমিক অবস্থাতে না ইলেকট্রনের না ফোটনের কারুরই ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট ছিল না, কারণ ফোটনটা আসছিল। হ্যাঁ বলো আমি একটা জিনিস একটু স্যার বলো মানে বলো করতে চাই বলো বলো। স্যার, ওই স্ক্যাটার আর ডেভিয়েশনে যেটা বললেন ব্যাপারটা, স্ক্যাটার হচ্ছে হয় ফোটনের হয় স্ক্যাটারিং, আলোর স্ক্যাটারিং হয়। আলোর স্ক্যাটারিং হয় বলে কিন্তু আমরা 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 ওই আকাশকে নীল দেখি। র্যালের স্যার ওই ইয়েটা আছে। র্যালে, হ্যাঁ। আর ফোটনের হচ্ছে, আমি কখনো বলবো না যে ইলেকট্রনের স্ক্যাটারিং হয়, ইলেকট্রনেরও হয়, কিন্তু এক্ষেত্রে স্ক্যাটারিংটা হচ্ছে ফোটনের, ইলেকট্রনটা হচ্ছে ডেভিয়েশন। বুঝতে পেরেছো? ব্যাপারটা কি মানে সরে যাওয়া মানে মানেই তো স্যার, স্ক্যাটারে সরে যাওয়া মানে তো স্যার ডেভিয়েশন। ইট ইজ নট সো সিম্পল। এটা অতটা সিম্পল নয়, বুঝতে পারলে? স্ক্যাটারিং এবং ডেভিয়েশনের মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারলে? স্ক্যাটারিং লাইটের হয়, লাইটের আমি বলবো না যে ডেভিয়েশন হয়, বুঝতে পেরেছো? এটা তুমি মানে ভাবতে পারো যে ওয়ান কাইন্ড অফ টার্মিনোলজি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। তুমি এটাকে আপাতত ফর দ্য টাইমিং টার্মিনোলজি হিসাবেই ভাবো, ঠিক আছে? আচ্ছা, এবার বলো যে ওয়াই অ্যাক্সিসে দেখো, ওয়াই অ্যাক্সিসে ইনিশিয়ালি ফোটনের কোনো কম্পোনেন্ট ছিল না, না ছিল ইলেকট্রনের কম্পোনেন্ট, তাহলে একদম জিরো হয়ে গেল। কিন্তু আফটার স্ক্যাটারিং কিন্তু কম্পোনেন্ট চলে এলো। আফটার স্ক্যাটারিং দেখো, ফোটনের হয়ে গেল এইচ নিউ প্রাইম বাই সি, এক্স অ্যাক্সিসে ছিল কস আলফা, ওয়াইতে আমাদের হবে সাইন আলফা। আর ওটা কিন্তু হবে মাইনাস এম ভি সাইন বিটা। কেন মাইনাস এম ভি হবে সেটা তুমি বুঝতেই পারছো, কারণ আমাদের ডিরেকশনটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের ডিরেকশনটা এইভাবে ছিল, এক্স অ্যাক্সিস বরাবর আসছিল, এইভাবে মারলো, এ চলে গেল এই দিকে, মানে ওর ডিরেকশনটা হয়ে গেল এই দিকে, আর ওর হয়ে গেল এই দিকে। তাহলে তুমি যদি ওয়াই নেগেটিভ ডিরেকশন। হ্যাঁ, ওয়াইটা কিন্তু তোমার এপাশে, তাহলে এপাশে হচ্ছে এম ভি সাইন বিটা, এপাশে হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি সাইন আলফা। তাহলে এটা কী হয়, মাইনাস কিন্তু আসবে, হ্যাঁ, কারণ ওয়াই অ্যাক্সিসের ইলেকট্রনের কম্পোনেন্টটা ওয়াই অ্যাক্সিসের তলায় আছে। ওয়াই অ্যাক্সিসের তলায় আছে মানে নেগেটিভ হবে। ওয়াই অ্যাক্সিসের ওপরটা হচ্ছে পজিটিভ, নিচটা হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো সন্দেহ রাখবে না। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ নিউ প্রাইম সাইন আলফা ইজ ইকুয়াল টু এম ভি সি সাইন বিটা। এই হয়ে গেল আর একটা ইকুয়েশন। চিন্তা করো না, আমি তোমাকে ইকুয়েশনকে ডিরাইভ আমরা করবো না, বাট এইগুলো তোমার জানতেই হবে। এইগুলো তোমার মিনিমাম এইটুকু ইকুয়েশন তোমাকে লিখতেই হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশনটা হচ্ছে এনার্জি কনজারভেশন। তাহলে দুটো মোমেন্টাম কনজারভেশন, এবার একটা হচ্ছে এনার্জি কনজারভেশন। মনে রাখতে হবে, এনার্জি কনজারভেশন কখনো কোনো আলফা বিটা এই সমস্ত অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে না। এবার যদি আমি এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করি, মনে রাখতে হবে এনার্জির কোনো কম্পোনেন্ট হয় না। তুমি এনার্জিকে তুমি বলতে পারবে না যে এক্স অ্যাক্সিস বরাবর এনার্জিটা হচ্ছে এত কস আলফা। এনার্জি ইজ এনার্জি। এনার্জি কোনো কম্পোনেন্ট ওয়াইজ ভাগ হয় না, বুঝতে পেরেছো? তাহলে আমরা এনার্জি, স্কেলার আছে। হ্যাঁ, এনার্জি হচ্ছে স্কেলার রাশি, রাইট? তাহলে এনার্জি কনজারভেশন, তাহলে অ্যাপ্লাইং এনার্জি কনজারভেশন, খেয়াল করে দেখো, ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি হচ্ছে m0c², এটা আমরা জানি, এটা আমরা এসটিআরে পড়েছিলাম। আফটার স্ক্যাটারিং ফোটনের এনার্জি হয়ে গেল এইচ নিউ প্রাইম, আর তার এনার্জি হয়ে গেল mc²। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের কাছে দুখানা ইকুয়েশন চলে এলো, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম সমান এম মাইনাস m0c²। ব্যাস, তোমাকে
এই ইকুয়েশনগুলো লিখতে জানতে হবে। এরপরে তোমাকে আমি আর কোনো ডেরিভেশন করাবো না, স্ট্রেট এখান থেকে আমরা কোন রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা তোমার মনে রাখতে হবে। আমি ইকুয়েশনগুলো কেন লিখলাম? ইকুয়েশনগুলো লিখলাম এই কারণের জন্য যাতে তুমি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি মেকানিক্সটা কী হচ্ছে। এই ইকুয়েশনগুলো হয়তো তো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বাট আমি তাও তোমাকে আমি লিখিয়ে দেখালাম, বিকজ তোমাকে জানতে হবে যে মেকানিক্সটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। মেকানিক্স হচ্ছে এটাই যে মোমেন্টাম কনজারভেশন অ্যালং এক্স অ্যান্ড ওয়াই এবং এনার্জি কনজারভেশন। এবার এই তিনটে ইকুয়েশনকে কম্বাইন করে আফটার 10খানা স্টেপ পরে এবি গুপ্তার বইতে তোমার করে দেওয়া আছে, দেখে নেবে। 10খানা স্টেপ পরে কিন্তু তুমি আবারও বলে দিচ্ছি, ইকুয়েশনগুলোকে কিন্তু বাড়িতে ডেরিভেশন করতে যেও না। যত তুমি ওপাশে সময় নষ্ট করবে তত কিন্তু তোমার এসএলএসটি প্রিপারেশন কিন্তু মার খাবে। সুতরাং যেভাবে আমি তোমাকে পড়াচ্ছি তুমি ওইভাবেই পড়বে, ঠিক আছে? সো আফটার ক্যালকুলেশন, সো ব্যাস আফটার ক্যালকুলেশন তোমাকে জানতে হবে না যে মাঝখানে কী হলো না হলো, তোমাকে জানতে হবে না। ক্যালকুলেশন করে সময় নষ্ট করো না, কারণ তুমি এই ক্যালকুলেশনটা তুমি পরীক্ষা হলে গিয়ে তুমি এমনিতেও করতে পারবে না। কম্পিটিটিভ এক্সাম ক্যালকুলেশন কে কত ভালো করতে পারে তার উপর নামে না, বুঝছো? মানে তুমি একটা ফর্মুলাকে কতটা ভালোভাবে ডেরিভেশন করতে পারো তার উপরে তোমার এসএলএসটি পাওয়া বা না পাওয়াটা ডিপেন্ড করছে না। আফটার ক্যালকুলেশন উই গেট ফাইনাল রেজাল্ট, ওটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, যার উপর বেস করে তোমাকে আমি অসংখ্য অঙ্ক করাবো। h/m0c ইন্টু 1 মাইনাস কস আলফা, এইটা হচ্ছে তোমাদের মেন রেজাল্ট। তোমাকে একবার নয় একাধিকবার তোমাকে কিন্তু এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের সব বেরিয়ে আসবে। সুতরাং কম্পটন এফেক্ট বললে শুধুই একটাই ফর্মুলা হয়, এইচ ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান h/m0c 1 মাইনাস কস আলফা। আলফাটা তোমাকে আমি বলে দিয়েছি, আলফাটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, আর h/m0c-কে আমি একটা স্পেশাল জিনিস বলি যার নাম হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, যার নাম হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। ল্যামডা মানে ওয়েভলেন্থ, সি মানে কম্পটন, ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস আলফা, যেখানে ল্যামডা সিটাকে আমরা কি বলবো? কম্পটন ওয়েভলেন্থ, কম্পটন ওয়েভলেন্থ, যার ভ্যালুটা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, h/m0c। তোমাদের কোশ্চেন একদম হুবহু এখান থেকেই দেওয়া হবে, ঠিক আছে? h/m0c। এবার তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে স্যার তার মানে স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ বেশি? হ্যাঁ, তো স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ বেশি মানে ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সি কম মানে কি? এনার্জি কম, কি রে? হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সির সঙ্গে তো ওয়েভলেন্থের ইনভার্স সম্পর্ক। ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ কম মানে ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে এনার্জিও বেশি হবে, ব্যাস এই তো হয়ে গেল। আর ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডাকে আমরা একটা স্পেশাল নাম দেবো যার নাম হচ্ছে ডেল্টা ল্যামডা। ডেল্টা ল্যামডাটা তার মানে কী হচ্ছে না, ওয়েভলেন্থের যে ডিফারেন্স, তার মানে ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কোসাইন অফ আলফা। এই ইকুয়েশনটা তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে ভালো করে, হ্যাঁ? এই ইকুয়েশন থেকে তোমার সব বেরিয়ে আসবে। এবার তুমি এখানে খেয়াল করে, এবার তুমি এই ইকুয়েশনটা থেকে তুমি তাহলে বুঝতে পারবে যে কখন আমাদের ল্যামডা প্রাইমটা ল্যামডার সঙ্গে সমান হবে। কোন সময় সমান হবে? যখন কস আলফাটা হবে 1, আলফা 90 হবে। ঠিকই বলেছো। তাহলে দেখো আমরা তাহলে এখানে, সো ফ্রম দিস ইকুয়েশন, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান সি, ফ্রম দিস ইকুয়েশন we can see যে if cos আলফা সমান যদি আমাদের 1 হয়ে যায়, cos আলফা সমান যদি 1 অর্থাৎ আলফাটা যদি হয়ে যায় আমাদের 0 ডিগ্রি, তাহলে দেখো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডাটা আমাদের হয়ে যাচ্ছে 0, অর্থাৎ ওই ক্ষেত্রে আমরা ল্যামডা প্রাইম এবং ল্যামডার ভ্যালু সেম পাবো। আর ল্যামডা প্রাইম সমান যদি ল্যামডা হয় তাহলে ফ্রিকোয়েন্সিও আমাদের সেম আসবে, নিউ প্রাইম সমান হয়ে যাবে নিউ। তাহলে ওই যে আমরা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সিটা কমও হতে পারে আবার সমানও হতে পারে, কখন সমান হবে বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কখন সমান হবে? আলফাটা যখন 0 ডিগ্রি তখন সমান হবে। ওকে, 2 নম্বর কেস। স্যার আগের পেজটা একটু উল্টান না। অসুবিধা নেই, তোমাকে আমি সব তো নোটস আচ্ছা দিয়ে দেবো, ঠিক নোটস আছে। দিয়ে দেবো।
কোনো অসুবিধা নেই। আচ্ছা, নোটসের ব্যাপারটা তোমাকে আমি মানে বলে রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ক্লাসরুমটা আমি তোমাদেরকে দিয়েছি, এই ক্লাসরুমের মধ্যে দেখো বুকস অ্যান্ড সিলেবাস তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা সবাই কি অ্যাড হয়েছো আদৌ? একবার দেখে নিই দাঁড়াও। 15 জন অ্যাড হয়েছো, এখনও দুজন বা তিনজন বাদ আছো। সবাই অ্যাড এখনও পর্যন্ত হওনি, কারণ আমার ব্যাচে এখন 18টা স্টুডেন্ট আছে, সবাই কিন্তু এখনও পর্যন্ত অ্যাড হওনি। তো গলাটা ধরে আসছে আমার। তো এই ক্লাস ওয়ার্কে যাবে, প্রত্যেক দিনে ক্লাস নোটসটা তোমাদের আপাতত মডার্ন ফিজিক্সের প্লে লিস্টের মধ্যে অ্যাড হবে। দেখো অলরেডি তোমাদের লাস্ট ক্লাসটা আমি আপলোড করে দিয়েছি, লাস্ট ক্লাসটা তোমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। এই যে তোমরা নিচেতে যে দেখতে পাচ্ছ SLST 9-10 মডার্ন ফিজিক্স PDF, এইটা আমি প্রতিদিন এসে ডিলিট করে দেবো, কারণ আমরা এই একটা সিঙ্গেল ফাইলের মধ্যেই আমরা রোজ লিখব, নতুন নতুন পেজ অ্যাড হবে, তার করেসপন্ডিং PDF তোমার এখানে, মানে আজকে যে PDFটা আপলোড করব তখন আমি এই PDFটা ডিলিট করে দেবো। তার মানেটা হচ্ছে এটাই যে এর পরে তুমি যত ক্লাস বাড়াবে, আগের প্রত্যেক দিনের ক্লাস নোটস তোমার এর মধ্যেই থাকবে। কী বললাম বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আদারওয়াইজ আমাকে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা PDF বানাতে হবে, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমি চাইছি গোটা মডার্ন ফিজিক্সটা একটাই মাত্র PDFের মধ্যে থাকবে। তাহলে আমি কীভাবে করব? জাস্ট এই PDFটাকে এখান থেকে ডিলিট করে দেবো, এই জাস্ট এখানে ক্রস মেরে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপরে আজকে ক্লাসটা আপলোড হবে আর নতুন PDFটাও আপলোড হয়ে যাবে। নতুন PDFটার মধ্যে আগের দিনের ক্লাসটাও থাকবে, আজকে ক্লাসটাও থাকবে। আবার 3 নম্বর দিনে গিয়ে 2 নম্বর দিনে PDFটাকে ডিলিট করব। 3 নম্বর দিনে PDFে ফার্স্ট দিনও থাকবে, সেকেন্ড দিনও থাকবে, 3 নম্বর দিনেরও থাকবে। এমনি করে ধরো আমি 12টা ক্লাস নিলাম, 12টা ক্লাসের মধ্যে 12 নম্বর ক্লাসটা আমি যখন ডিলিট করে দেবো PDFটা, এবং যখন ফাইনাল PDFটা যেটা হবে 12টা ক্লাসেরই PDF থাকবে। আদারওয়াইজ আমার যেটা করতে হবে, প্রত্যেক দিনের আলাদা আলাদা করে PDF দিতে হবে। দ্যাট ইজ নট পসিবল। আমরা চাই একটাই PDF থাকবে, তোমাকে তোমার পরীক্ষার সময়তে পড়াশোনাটা করতে অনেক সুবিধা হবে, কারণ একটাই PDFের মধ্যে পুরো ক্লাস নোট সময় থাকবে। ঠিক আছে তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো যেটা বললাম এটা তাহলে হয়ে গেল। নেক্সট, এবার আমরা এখানে তাহলে পেজটা তাহলে এখানে নেক্সটে চলে গেলাম। এবার তুমি খেয়াল করে দেখো যে যদি কস আলফার ভ্যালিউ যদি -1 হয়ে যায়, কস আলফাটা যদি -1 হয়ে যায়, তখন কিন্তু ল্যামডা প্রাইমটা ম্যাক্সিমাম হবে, কারণ তখন ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ওটা চলে আসবে h/m0c 1+1, তখন এটা আমাদের হবে 2λc। তাহলে তখন কিন্তু ম্যাক্সিমাম হবে, ল্যামডা প্রাইমের ভ্যালুটা তখন চলে আসবে ল্যামডা প্লাস 2λc। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? তখন কি ম্যাক্সিমাম নাকি মিনিমাম হবে? ঠিক করে বলো। ল্যামডা প্রাইমটা ম্যাক্সিমাম হবে, মানে তখন এনার্জিটা হবে মিনিমাম, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক কিনা বলো? তখন এনার্জিটা হবে মিনিমাম। ল্যামডা প্রাইম ম্যাক্সিমাম মানে ল্যামডাটা ম্যাক্সিমাম মানে নিউটা হচ্ছে মিনিমাম। ওয়েভলেন্থের সঙ্গে ফ্রিকোয়েন্সির ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, একটা বাড়লে অন্যটা কমবে। তাহলে ল্যামডা প্রাইমটা এই অবস্থায় ম্যাক্সিমাম, তার মানে নিউ প্রাইমটা মিনিমাম। ওকে, বেশ কথা হয়ে গেল। আচ্ছা, 3 নম্বরটা, এমনও হতেই পারে যে কস আলফার ভ্যালুটা ধরো তোমাদের কী এলো না 0 এলো, কস আলফার ভ্যালুটা তোমাদের কী এলো না 0 এলো, মানে 0 ডিগ্রি, মানে 0 এলো। তখন আমাদের ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা কী হবে? এই 3টে কেসই কিন্তু তোমাদের হতে পারে, h/m0c 1 - 0, তার মানে সিম্পলি চলে আসবে, মানে আলফাটা যখন π/2, মানে আলফাটা যখন তোমাদের π/2, তখন কী হবে? এটা হবে, তখন তোমাদের একটা ল্যামডা সি আসবে অনলি। তাই তখন তোমাদের হবে যেটা ল্যামডা প্রাইম সমান ল্যামডা প্লাস ল্যামডা সি। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ওই যে যেটা বললাম যে ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশান, ওই ইকুয়েশানটা কিন্তু আমরা লিখলাম ইন টার্মস অফ দ্য ল্যামডা। তুমি চাইলে কিন্তু নিউ ফ্রিকোয়েন্সি রেসপেক্টেও লিখতে পারো। ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দিলে কী হবে? ল্যামডা প্রাইমটাকে আমি লিখতে পারি c/নিউ প্রাইম মাইনাস ল্যামডাটাকে লিখতে পারি c/নিউ, তাই তো? সমান হচ্ছে h/m0c, এটাকে আমরা h/m0c আকারে লিখলাম, ইন্টু 1 - cos আলফা। মানে আমরা চাইলে ইকুয়েশনটাকে ইন টার্মস অফ নিউও লিখতে পারতাম,
এবার তুমি যদি ভাগ করে দাও সি দিয়ে বোথ সাইডে, তাহলে কী হবে 1/নিউ মাইনাস 1/নিউ সমান h/n0c² ইন্টু 1 মাইনাস কস আলফা। তাহলে আগের ইকুয়েশনটা ছিল ওয়েভলেন্থের রেসপেক্টে, এই ইকুয়েশনটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি রেসপেক্টে। তোমার কিন্তু দুটোই কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? সুতরাং দুটোই পড়ে যাওয়াটা ভালো। একটা যদি পড়ে যাও তাহলে তুমি অন্যটাকে আরামসে পরীক্ষা হলে বসে তুমি ওটাকে ডিরাইভ করে ফেলতে পারবে, কারণ সিম্পলি কিছু নয়, আমরা জানি নিউ ইন্টু ল্যামডা মানে সি, হয়ে গেল, সিম্পল জিনিস। আচ্ছা, এবার এখান থেকে আমরা তিনটে জিনিস করব এবং আমাদের কম্পাউন্ড এফেক্ট শেষ। এখান থেকে আমরা জাস্ট তিনটে জিনিস বলবো, তিনটে লাইন লিখব এবং শেষ কম্পাউন্ড এফেক্ট। এখান থেকে তোমাকে তিনটে জিনিস বের করতে বলতে পারে। সো ইম্পর্টেন্ট পয়েন্টস বলে লেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস। এখান থেকে আমাকে তিনটে জিনিস জিজ্ঞেস করতে বলতে পারে। প্রথম পয়েন্টটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড ফোটন। এনার্জি অফ স্ক্যাটার্ড ফোটন, স্ক্যাটার্ড ফোটনের এনার্জি কত সেটা আমাকে বের করতে বলতে পারে। আচ্ছা বলো তো, যে আমাকে কোনটা আমাকে দেওয়া আছে, ইনিশিয়াল মানে ইনকামিং ফোটনের ওয়েভলেন্থ দেওয়া আছে, তাই তো? অফকোর্স আমাকে সেটা তো দেওয়া থাকতেই হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার করলো ওটাও দেওয়া আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ অফকোর্স দেওয়া আছে। তাহলে অফকোর্স তুমি এখান থেকে বলতে পারো যে ল্যামডা প্রাইম সমান তুমি লিখতে পারো ল্যামডা প্লাস ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস আলফা। ল্যামডা সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ইনফ্যাক্ট তোমাকে এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটার ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে পারলে ভালো হয়। তুমি একবার ছোট্ট করে ল্যামডা সির যে কনস্ট্যান্টটার ভ্যালুটাকে তোমরা একবার বের করে নাও, h/m0c। দেখো এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি স্যার 0.04, হ্যাঁ 0.024 অ্যাংস্ট্রম হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ভেরি গুড। এই তো তুমি পড়ছো তো তাহলে। তা 10⁻34 m0টা হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস। ইলেকট্রনের রেস্ট মাস আমরা সবাই জানি 9.11 ইন্টু 10⁻31। এই ভ্যালুগুলো তুমি যদি না জেনে যাও প্রত্যেক জায়গাতে কিন্তু তুমি অসুবিধা পড়বে। কয়েকটা কনস্ট্যান্টের ভ্যালু তোমার জানতেই হবে, যেমন ইলেকট্রনের মাস, প্রোটনের মাস, নিউট্রনের মাস, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, লাইটের ভেলোসিটি, তোমাকে এগুলো অল টাইম মনে রাখতে হবে। তাহলে দ্যাট মাল্টিপ্লাইড বাই সি হচ্ছে 3 ইন্টু 10⁸। এটা করে আমরা পুরোটাকে আমরা এসআইতে করলাম, তাহলে সিজিএসে এসআইতে করলাম, এসআইতে আমাদের ইউনিট হচ্ছে মিটার। বাট মিটারে আমরা করবো না, আমরা অ্যাংস্ট্রমে করব। তোমরা এটাকে অ্যাংস্ট্রমেতে কনভার্ট করো। অ্যাংস্ট্রমে কনভার্ট করার জন্য আমরা জানি 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এই মিটারকে অ্যাংস্ট্রমে করার জন্য আমরা 10⁻10 দিয়ে মাল্টিপ্লাই করব। 10⁻34 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 3 ইন্টু 10⁻31 আর 8 মিনিট 23 হয়ে গেল, এত অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এবার এটাকে সলভ করো, কী আসছে বলো? 6.66 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 3 ইন্টু, আমি একবারে করে দিচ্ছি, 23টা উপরে গেল, কত হলো? 11, সরি -11, -11 আর 10⁻10 কত হলো? 1/10, হ্যাঁ কি না? তাই তো? তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে আসছে, এইটাকে তোমরা নিজেরা সলভ করো। 6.66 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 3 ইন্টু 10, এত অ্যাংস্ট্রম হবে। দেন আমাকে বলো এটার অ্যান্সারটা তোমাদের আসবে 0.0242, এত অ্যাংস্ট্রম আসছে কি না? জলদি করে আমাকে বলো। হ্যাঁ স্যার এসেছে স্যার। এটা আসছে? স্যার 6.66 নিলে স্যার 0.0243 আসবে, মানে 0204, ঠিক আছে? আর 6.63 নিলে স্যার ওই যে 0.0242 আসবে। আচ্ছা ঠিক আছে, এনিওয়েজ তো আমাদের এটা চলে আসছে 0.0242 অ্যাংস্ট্রম। তোমার কিন্তু ল্যামডা সিটা কিন্তু মনে রাখতে হবে, ল্যামডা সি ভ্যালুটা হচ্ছে 0.0242 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার একদম? বলো হ্যাঁ কি না সবাই, হ্যাঁ স্যার। এক বাক্যে বলো। সবার কাছে ক্লিয়ার হ্যাঁ এই জিনিসটা? হ্যাঁ তো স্যার ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এক দু পর্যন্ত আমার তাহলে হয়ে গেল। না বুঝে কিন্তু ঘাড় নাড়বে না,
বুঝতে না পারলে আমাকে কিন্তু জিজ্ঞেস করে নেবে। তাহলে ল্যামডা সি আমার জানা আছে, ল্যামডা সি আমার জানা আছে, ল্যামডাটা আমাকে পরীক্ষার কোশ্চেনে দেওয়া আছে, আলফাটাও কোশ্চেনে দেওয়া আছে, ল্যামডা প্রাইম বেরিয়ে আসবে। আর ল্যামডা প্রাইমটা বেরোনো মানেই এনার্জি অফ দ্য স্ক্যাটার্ড ফোটন, তাহলে ই স্ক্যাটার্ড ফোটন, স্ক্যাটার্ড ফোটন, স্ক্যাটার্ড ফোটনের যে এনার্জি আসবে দ্যাট উইল বি এইচ সি বাই ল্যামডা প্রাইম। ব্যাস, ল্যামডা প্রাইমটা তোমার জানা হয়ে গেছে, এইচ সি বাই ল্যামডা প্রাইম। 1 সেকেন্ডের মামলা। অফকোর্স তোমাদের কিন্তু এনার্জিটা ইভিতে বেরোবে, ইভিতে না, এইচ সি বাই ল্যামডা প্রাইম করলে জুলে বেরোবে, সেই জুল থেকে তোমাকে ইভিতে কনভার্ট করে নিতে হবে। কোশ্চেনে তোমাকে ইভি, আমি লাস্ট ক্লাসে কিন্তু বলে দিচ্ছি জুল থেকে ইভিতে কনভার্ট কীভাবে করতে হয়, ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ বুঝতে পেরেছো? ঠিক আছে। সেকেন্ড ডেটটা আমাকে জিজ্ঞেস করবে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ রিকয়েল ইলেকট্রন। রিকয়েল ইলেকট্রনের মানে ইলেকট্রনটা যে রিকয়েল হলো, রিকয়েল মানে বুঝছো তো, ওই যে ইলেকট্রনটাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, তার জন্য ওটার কাইনেটিক এনার্জি কত হলো। রিকয়েল ইলেকট্রন, রিকয়েল ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি মনে রাখতে হবে, ইনসিডেন্ট ফোটন এবং স্ক্যাটার্ড ফোটনের এনার্জি ডিফারেন্স। তাহলে আমি কী লিখবো, ইকে, ইকেটা হচ্ছে ইকেটা হচ্ছে আমাদের কি না কাইনেটিক এনার্জি অফ রিকয়েল ইলেকট্রন। রিকয়েল ইলেকট্রন মানেটা হচ্ছে ওই যে ধাক্কা মেরে সরিয়ে দিল, তার জন্য কি হলো, একটা রিকয়েলিং হলো না। আচ্ছা, রিকয়েলের বাংলা আমি রিকয়েলের বাংলা কি আমি তো জানিও না, রিকয়েলের বাংলা কি? সেই প্রতিক্ষেপ বা এই টাইপের কিছু বলেন। প্রতিক্ষেপ, হ্যাঁ ঠিকই বলছো। রিকয়েলে বাংলা হচ্ছে প্রতিক্ষেপ, ঠিক আছে। তাহলে ওটা হবে আমাদের কি, ইনসিডেন্ট ফোটন মাইনাস স্ক্যাটার্ড ফোটনের ডিফারেন্স। তাহলে তোমার ইনসিডেন্ট ফোটন তাহলে তোমার এটা সিম্পলি চলে আসবে কত না, এইচ সি বাই ল্যামডা। যা বাবা কী যে সব হচ্ছে, দাগ ফাগ চলে আসছে স্ক্রিনের মধ্যে, এটাকে মোছো। তাহলে আমাদের যেটা এটা আসবে সেটা আসবে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইম তোমার জানা হয়ে গেছে, আরামসে বেরিয়ে আসবে। তাহলে এইচ সিটা কমন নিয়ে নিলাম, 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম। ল্যামডা প্রাইমও তোমার জানা আছে, ল্যামডাও তোমার জানা আছে, বসিয়ে দেবে, অঙ্ক শেষ হয়ে গেল। লাস্ট একদম আমাদের কম্পটন এফেক্টের লাস্ট টপিক 3 নম্বরটা তোমাকে একটা সূত্র আকারে মনে রাখতে হবে, এটা ডিরাইভ করতে যেও না, পারবে না। সেটা হচ্ছে রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। একটা সম্পর্ক আছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। এই তোমাদের যারা বন্ধুবান্ধব আছে না, তাদেরকে একটু বলে দেবে তো যে যখন আমি পড়াবো বলবে যে স্যার 1:30টার পর থেকে পড়ায়, ওই সময়তে যেন আমাকে ফোন টোন না করে। এই ক্রমাগত একটা পরে একটা ফোন চলে আসছে, একটা পরে একটা মেসেজও আসছে আমাদের ইয়েতে, ওই এসএসটির ব্যাচেতে এনরোল করার জন্য। এগুলো তো খুব ডিস্টার্ব হয় আমার। বলে দেবে যা ফোন করবি আইদার রাত্রিবেলায় 10টার পরে বা 10:15 পরে হচ্ছে করবি, আর যদি করতে হয় তাহলে যেন আমাকে মোটামুটি সকাল 11টা 12টার দিকে যেন করে নেয়। মাঝখানটা 12টা থেকে রাত্রিবেলায় 10টা অবধি আমি জেনারেলি খুব একটা কল করাটা আমি লাইক করি না, আমার খুব ব্যস্ততা থাকে আমার এই সময়তে। 1000 ঘন্টা ফোন এলে খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা, তো আলফা এবং বিটার মধ্যে সম্পর্কটা হচ্ছে কি না কট বিটা, মানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল এবং ডেভিয়েশন অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক। তাহলে কট বিটা সমান সূত্রটা হচ্ছে 1 প্লাস এইচ নিউ বাই m0 c স্কোয়ার। এটা ফর্মুলা আকারে মুখস্থ রাখবে, tan আলফা বাই 2, এইটা হচ্ছে সূত্রটা, ঠিক আছে। কট বিটা সমান 1 প্লাস এইচ নিউ বাই m0 c স্কোয়ার tan আলফা বাই 2। এই 1 প্লাস এইচ নিউ বাই m0 c স্কোয়ার এইটাকে আমরা একটা সাম কনস্ট্যান্ট এও বলতে পারি, সাম কনস্ট্যান্ট এ। তাহলে 1 প্লাস এ tan আলফা বাই 2। এখান থেকে জেনারেলি কোশ্চেন দেওয়া হয় না, কিন্তু দিয়ে দিলে তোমার কিছু বলারও নেই। জেনারেলি কোশ্চেন দেয় না এখান থেকে, বাট স্টিল আমি বলবো পড়ে যাও। তাহলে কট বিটা সমান, তাহলে যখন তোমাকে বলবো কম্পটন এফেক্ট, তাহলে তো এখন থেকে প্রস্তুতিটাকে এইভাবে নাও,
কম্পটন এফেক্ট মানেই আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরবে, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান ল্যামডা সি 1 মাইনাস কস আলফা। কম্পটন এফেক্ট বললেই আমার মাথার মধ্যে ঘুরবে কট বিটা সমান 1 প্লাস এ ট্যান আলফা বাই 2, ব্যাস কম্পটন এফেক্ট শেষ পড়া। তাহলে কম্পটন এফেক্ট বললে স্যার শুধু এই দুটো আমাকে পড়তে বলেছে, ব্যাস আমার পড়া ওখানেই শেষ। ওখান থেকে যা অঙ্ক দেবে আমি সব পারবো। প্রস্তুতি একে বলে, কম্পিটিটিভের প্রস্তুতি এইভাবে নিতে হবে। আর যেহেতু ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান জানা আছে ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস আলফা, তাহলে কস আলফার ভ্যালুগুলো যেমন যেমন হবে সেই মতন হবে। একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে এম টাইপের, যে ধরো ফোটনটা এইভাবে এলো এবং এইভাবে ডিফ্লেক্ট করে গেল, তাহলে বলো আলফাটা কত? 180। হ্যাঁ স্যার। এখানে তোমার কাছে কি ছিল? একটা ইলেকট্রন ছিল। ফোটনটা এইভাবে এসে ধাক্কাটা মারলো, ধাক্কা মেরে ওকে বললো যে তুই এবার বাড়ি যা, যে রাস্তায় এসছি সে রাস্তায় বেরিয়ে যা। তাহলে কী হলো? তাহলে এইভাবে এলো এইভাবে গেল, তাহলে আমার অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে আলফাটা হবে আমাদের কত? 180 ডিগ্রি। বুঝতে পারলে? আলফাটা তাহলে আমাদের কী হবে? 180 ডিগ্রি। তাহলে আমাকে আলফার জায়গাতে 180 বসাতে হবে। তাহলে কস 180 মানে -1, তার মানে তখন আমাদের ল্যামডা প্রাইমটা ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার তো? চলো শেষ আমাদের কমপ্লিমেন্ট হয়ে গেল। চলো এবার আমরা তাহলে চলো আরেকবার এবার দেখি যে আমাদের ওই আদৌ স্নিপিং টুলটা এবার কাজ করছে কি না। তাহলে আমাদের অঙ্কগুলো তোমার করতেই হবে, আর যদি কাজ না করো তাহলে কিন্তু আজকের দিনের মতো আর অঙ্ক হবে না। কী হচ্ছে বুঝতে পারছি না। এই তো কাজ তো করছিল, সকালেই তো আমি অনেক অঙ্কগুলো পড়ালাম, কী হলো আজকে আবার কাজ করছে না কেন? এটা কম্পিউটারে ভাইরাস হয়েছে মনে হচ্ছে। এই যাত্রার পেন ড্রাইভগুলো তো আমরা লাগাই না, পেন ড্রাইভ নিয়ে আসে কলেজের মধ্যে, কী আছে না আছে, কী ভাইরাস আছে ভগবান জানে। ঠিক আছে, তাহলে আমরা না দেখছিস তো চলে যাচ্ছে। কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। জেনারেলি যখন আমি নিউ করব না, তখন একবারের জন্য থাকবে, কিছু একটা সমস্যা হচ্ছে আমার কম্পিউটারে। দেখছিস তো নিউটা হচ্ছেই না। এটা ভাইরাস মনে হচ্ছে, এটা সিরিয়াসলি এটা ভাইরাসের সমস্যা। স্যার মোডের মধ্যে কি একটা নোটিফিকেশন দিচ্ছে স্যার, দেখুন না একবার ওই মোডের মধ্যে। মোডের মধ্যে কী বলছে? স্যার মোডের মধ্যে কি একটা নোটিফিকেশন দিচ্ছে, আপনি যখন এটা সিলেক্ট করছে। একটা হতে পারে আমি হয়তো এই হেডফোনে কথা বলছি বলে মেবি হতে পারে। হেডফোনটা একবার খুলি দাঁড়া। আচ্ছা এবার দাঁড়া তো, এইবার দেখতো যদি কিছু হয় তো। কোনো একটা কারণে এটা কাজ করছে না আমার। উইন্ডো স্নিপ, রেক্ট্যাঙ্গুলার স্নিপ, ও ওইটা ভুলভাল সিলেকশন হয়েছিল, বুঝতে পারলে? ওটা ভুলভাল সিলেকশন হয়ে গেছিলো, তুমি ঠিক বলেছো। আচ্ছা সেটাই স্যার। হ্যাঁ তুমি ঠিক বলেছো, থ্যাংক ইউ। ওইটা ভুলভাল সিলেকশন হয়ে গেছিলো, তার জন্যই হচ্ছিল না, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, ফটো ইলেকট্রিকের প্রথম অঙ্ক, মানে প্রথম অঙ্ক নয় রাদার, আচ্ছা দেখো হ্যাঁ দেখো, আশা করি এবার দেখতে পাচ্ছ এটা কি আছে বাবা? ফিগার সোর্স, এটা ফিগার আছে। হ্যাঁ, ফিগার সোর্স দ্য ভ্যারিয়েশন ইন ফটোইলেকট্রিক কারেন্ট উইথ ভোল্টেজ between the electrodes in a photocell for two different radiation, IA and IB are the intensities of the incident radiation and nu A and nu B their respective frequencies. Then কোনটা হবে? এখানে আমরা সবাই জানি, তার মানে এটা হচ্ছে IA, এটা হচ্ছে IB, এটা হচ্ছে আমাদের কি না IB, ঠিক তো? কারেন্টটা কার জন্য বেশি আছে? কারেন্টটা বেশি আছে আইবির জন্য। আমরা জানি ফোটো কারেন্ট ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপরে। কার জন্য কারেন্টটা বেশি? আইবির জন্য বেশি। তাহলে কি হবে? আইবিটা হবে গ্রেটার দ্যান আইএ। আইবিটা বেশি হবে। হ্যাঁ, আইবিটা হবে গ্রেটার দ্যান আইএ। তাহলে আমার মাইক্রোফোনটা পড়তে কোনো সমস্যা নেই। দাঁড়া আরেকবার পড়ে নি, কারণ আমার মাইক্রোফোনটা না পড়লে কিছু শুনতে পাই না। ফ্যান চলছে তো, দাঁড়া, এটার জন্য আবার একটা সমস্যা আছে। আবার এটা কি হলো?
আসছে না কেন বাবা? আচ্ছা একটুখানি কথা বলো তো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি আমরা। না হচ্ছে না, শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো বলো। শোনা যাচ্ছে স্যার? এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আরেকবার বলো হ্যালো, আরেকবার বলো। হ্যালো স্যার শুনতে পাচ্ছি, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আইবিটা যেহেতু গ্রেটার দেন আইএ, আইবিটা হচ্ছে গ্রেটার দেন আইএ হবে। ওকে, এবার খেয়াল করে দেখো, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম দেখো স্টপিং পোটেনশিয়ালটা এটা হচ্ছে তোমার VA, এটা হচ্ছে VB। স্টপিং পোটেনশিয়ালটা কার জন্য বেশি? বি এর জন্য বেশি। তার মানে ডেফিনেটলি হ্যাঁ, তাহলে তার জন্য তোমার ডেফিনেটলি তার জন্য ফ্রিকোয়েন্সিটাও তাহলে তার জন্য বেশি হবে। তাহলে এই অপশনটা হবে আইবি গ্রেটার দেন আইএ, আইবি গ্রেটার দেন আইএ, নিউ এ গ্রেটার দেন নিউ বি। অপশন নাম্বার কোনটা? চারটা? বি স্যার। ঠিক করে দেখ বাবা। ও ও চার। অপশন বি। না, ও হ্যাঁ হ্যাঁ দুটো, হ্যাঁ ঠিক, অপশন বি, সরি দেখতে ভুল হচ্ছে আমার। হ্যাঁ বিএডটা ঠিকই বলছো, ঠিক আছে থ্যাংক ইউ। হয়ে গেল, চলো আর একটা অঙ্ক, আর দু একটা অঙ্ক করে আমরা শেষ করবো এটাকে। আচ্ছা এটা তাহলে হয়ে গেল। নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে আমাদের একদম পুরো হুবহু এর বই থেকে তুলে দেওয়া, হ্যাঁ HC ভার্মার বই থেকে হুবহু তুলে দেওয়া। এবং ইনফ্যাক্ট এই অঙ্কটা ডিসি পান্ডের বইতেও আছে, ডিসি পান্ডের বইতেও এই অঙ্কটা আছে, আমি দেখেছি ডিসি পান্ডের বইতেও এই অঙ্কটা আছে। রেগুলার কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট যেন সাবমিট না করা যেন করো না। অনেকে সাবমিট করেছো, অনেকে সাবমিট করোনি। একটা পয়েন্ট সোর্স অফ লাইট আমরা ইউজ করছি। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিপ্রেজেন্টস দ্য ভ্যারিয়েশন অফ ফোটোকারেন্ট উইথ ডিস্টেন্স। ডিস্টেন্স যত বাড়বে ফোটোকারেন্ট তার সঙ্গে স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার আগের দিন। হ্যাঁ আমরা জানি যে ফোটো কারেন্ট আই ওটা 1/r স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর 1/r স্কোয়ারের সঙ্গে প্লটটা আমার হয় এরকম টাইপের। তাহলে অপশন কোনটা হবে? ডিএরটা। একদম চোখ কান বুঝে, হ্যাঁ একদম চোখ কান বুঝে। তাহলে আই ভার্সেস ডি এর এটাকে তাহলে কাজ করো, এটা ডি বলো, আর না বলে ডি বলো, একই ব্যাপার। হয়ে গেল একদম পাতি অঙ্কটা, ঠিক আছে এটাও তাহলে হয়ে গেল। হ্যাঁ স্যার হ্যাঁ বলো বলো বলো। বলছিলাম যে স্যার ওটা ফটো কারেন্ট বলেছিলেন না ইন্টেন্সিটিটা বলেছিলেন, ওই ডিসটেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ফটো মানে ফটো কারেন্ট, আমি কি বললাম? ইন্টেন্সিটিটা, আহা ইন্টেন্সিটির সঙ্গে স্যার ওটা তো মানে ইন্টেন্সিটির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। বলো এবার, হ্যাঁ এটা জানি। বলো আমি এবার। স্যার বলছিলাম হ্যাঁ মানে কি হবে দুটাই? হ্যাঁ সেম তো, আই মানে তো আই। ফটো কারেন্টটা তো হচ্ছে ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল। কি রে ফটো কারেন্ট? হ্যাঁ স্যার এটা হবে সিম্পল জিনিস, তাই না? ঠিক আছে ওকে, ঠিক আছে এবার নেক্সট লাস্ট অঙ্ক এটা, হ্যাঁ তারপর আমরা অন্য টপিকে আর বোধহয় আর একটা গ্রাফ বোধহয় ছিল, ওই গ্রাফটা করে আমরা চলে যাবো ইয়েতে। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, একদম আতিপাতি বুঝলে, তোমাদের এরকম ছোটো ছোটো অঙ্কগুলোই তোমাকে দেবে, খুব বেশি শক্ত অঙ্ক তুমি এক্সপেক্ট করো না 9 10-এতে। আচ্ছা দেখো, লাইট অফ এ ফ্রিকোয়েন্সি 1.5 টাইমস দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ ইনসিডেন্ট অন এ ফটোসেন্সিটিভ মেটেরিয়াল। হ্যাঁ বন্ধ রাখো, বন্ধ রাখো, মাইক্রোফোন বন্ধ রাখো। এই তো সমস্যা না, হ্যাঁ বন্ধ রাখবে, কিছু না বললে বন্ধ রাখবে, কিছু বললে অবশ্যই অন করবে। আচ্ছা একটা ফটোসেন্সিটিভ মেটেরিয়ালের উপর একটা লাইট অফ ফ্রিকোয়েন্সি এত পড়ছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য ফটোলিটিভ মেটেরিয়াল কারেন্ট হোয়েন দ্য ফ্রিকোয়েন্সি ইজ কাট ইন হাফ অ্যান্ড দ্য ইন্টেন্সিটি ইজ ডাবলড? এটা তো জিরো হবে না? দাঁড়াও, জিরো জিরো। হ্যাঁ হোয়াট হ্যাপেন্স টু দ্য photoelectric current when the frequency is cut in half and the intensity is doubled? আচ্ছা কীভাবে জিরো হচ্ছে একটু এক্সপ্লেন করে দাও। স্যার ওই ফ্রিকোয়েন্সির থেকে 0.75 হচ্ছে স্যার, হ্যাঁ হচ্ছে ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সি 0.75 হচ্ছে, যেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম। হ্যাঁ হচ্ছে ঠিক, ফাংশনের থেকে কম হচ্ছে সেই জন্য হচ্ছে। ঠিক আছে। হোয়াট হ্যাপেন্স টু দ্য ফটোইলেকট্রিক কারেন্ট, ঠিকই ফটোইলেকট্রিক কারেন্ট তো তোমার তখনই হবে কারণ তুমি যেহেতু লাইট অফ এ ফ্রিকোয়েন্সি 1.5 টাইমস দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার মানে আমার যদি নিউ জিরো যদি আমার কাছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়,
থ্রেশহোল্ড যদি আমাদের ফ্রিকোয়েন্সি যদি আমাদের হয়, তার মানে তুমি ইউজ করছো 1.5 নিউ জিরোটা, এটা হচ্ছে আমাদের লাইটের ফ্রিকোয়েন্সি। এবার তুমি সেই ফ্রিকোয়েন্সিটাকে হাফ করে দিচ্ছ, হাফ যদি করে দাও তাহলে এর ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 0.75 নিউ জিরো, থ্রেশহোল্ডের থেকে কমে যাচ্ছে, আর থ্রেশহোল্ডের থেকে কম হলে ফটো ইলেকট্রিক এফেক্টটাই হবে না, তাহলে তো ফটো কারেন্ট তো পাওয়ার প্রশ্নই নেই, তাই তো? হ্যাঁ স্যার। একদম। যদি 50% করে দাও তাহলে 0.75 হয়ে যাচ্ছে, থ্রেশহোল্ডের থেকে কম। আমি জানি ফটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে নিউটাকে তোমার মিনিমাম গ্রেটার দেন অর ইকুয়াল টু নিউ জিরো হতে হবে, কিন্তু এক্ষেত্রে উল্টোটা হচ্ছে, নিউটা কিন্তু লেস দেন নিউ জিরো হচ্ছে, এটা হচ্ছে নিউটা। তার মানে আমাদের কেসটাতে অ্যাকচুয়ালি হচ্ছে নিউটা লেস দেন নিউ জিরো, তাহলে তো কোনো গল্পই নেই ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়ার, তাহলে আমাদের কারেন্টটা কী হবে, জিরো হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো লাস্ট অঙ্কটা হচ্ছে আমাদের একটা গ্রাফ করে আমি এবার অন্য টপিকে আমি চলে যাব। লাস্ট হচ্ছে একটা গ্রাফ করব, এটা তো করলাম, এই গ্রাফটা বরঞ্চ করা যাক। এই গ্রাফটাতে কী বলছে দেখো, এটাকে কী করে একটা স্ক্রিনের মধ্যে আনতে পারছি না, এটাকে আরও ছোটো করতে হবে। ঠিক আছে, আমি ওখানে গিয়ে নয় জুম করছি, এখান থেকে অঙ্কটা কপি করে নিয়ে যাচ্ছি, দেন আসল জায়গাতে গিয়ে নয় জুম করছি, অসুবিধা নেই। দেখো এদিকে গেলাম, কপি মারলাম, এইখানে বরঞ্চ আমি জুমটা মারবো, দেখো। আশা করি দেখতে পাচ্ছ, তাই তো? যাচ্ছ তো দেখা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাঁড়াও, এটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আসছে। The car 1, 2, 3, 4 shows the variation between the applied potential difference and the photoelectric current I at two different intensities of light I1 and I2, in which figure the correct variation occurs. I1টা যদি গ্রেটার দেন I2 হয় তাহলে ফোটো কারেন্ট বাড়বে, তাই তো? হ্যাঁ স্যার। ফোটো কারেন্ট বাড়বে। অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্সটা তো হচ্ছে সেম, ডিফারেন্ট ইন্টেন্সিটি, তাহলে কী হবে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সেম হবে। অপশন 2, 2 নম্বর অপশনটা। 3 নম্বরটা কেন বলছিস বাবা? দুইটা স্যার অপশন 2ই বল। হ্যাঁ, না ইয়ে মানে সোলোমন তো 3 বলছে। 2 বললাম স্যার আমি। ও বি আচ্ছা, হ্যাঁ তো 2 নম্বর, হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়ে গেল, তাহলে শেষ আমাদের। এবার চলেছে আমাদের নেক্সট কম্পটন স্ক্যাটারিং। এখানে তোমাদের করে দেওয়া আছে। কম্পটন স্ক্যাটারিংয়ে খুব বেশি অঙ্ক আমার কাছে নেইও, কারণ কম্পটন স্ক্যাটারিং তুমি কোনো 11-12 বইতেই পাবে না, কোনো বইতেই পাবে না, তার জন্য অঙ্ক আমার কাছে কম আছে। আমার কাছে যেটুকু অ্যাক্সেস আমার কাছে আছে আমি তোমাকে সেটুকুই দেখাবো। বাট যে অঙ্কগুলো তোমাকে আমি করাবো সেই অঙ্কগুলো কিন্তু হচ্ছে হাই লেভেলের প্রবলেম। তার মধ্যে কিছু অঙ্ক এমনও আছে যেগুলো IIT জ্যাম লেভেলের, ঠিক আছে? দেখো, বাট জ্যাম লেভেলের অঙ্ক হলেও তুমি একেবারেই কিন্তু এই ভুল ধারণার মধ্যে থাকবে না যে ওই অঙ্কগুলো কিন্তু এই তোমাদের এক্সামে আসতে পারে না, কারণ ওই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। এমনটা তো নয় যে IIT জ্যাম লেভেলে সবকটা অঙ্কই খুব হাই লেভেলে দেয়, কয়েকটা অঙ্ক খুব সহজ থাকে। মডার্ন ফিজিক্স কী বলছি, কম্পটন এফেক্ট, কম্পটন বলে লিখি, তাই তো কম্পটন হবে না, কম্পটন হবে, কী হবে দেখো। কম্পটন এফেক্টে করেসপন্ডিং আমরা SLST 9-10 একটা অ্যাসাইনমেন্ট বানিয়েছিলাম, যদি এখানে কম্পটন এফেক্ট শুধু নেই, N টাইপ, P টাইপ, সেমিকন্ডাক্টর, রেকটিফায়ার সবই আছে, বাট আমরা কম্পটন এফেক্টের অঙ্কগুলোকে আমরা এখান থেকে বেছে করব। এটা হচ্ছে তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট, যেটা আজকে তো ক্লাসের পর তোমাকে দিয়ে দেওয়া হবে। এগুলো সব পুরনো সেশনে আমি বানিয়েছিলাম, নতুন সেশনে এর সঙ্গে আরও নতুন অঙ্ক অ্যাড হবে, কেমন? পুরনো সেশনের সঙ্গে এই সেশনে আরও অঙ্ক কিন্তু অ্যাড হবে, কেমন? অঙ্ক যেখান থেকে পারো প্র্যাকটিস করবে। অনেকে তোমরা জিজ্ঞেস করো যে স্যার SLSTর জন্য স্যার বই আছে, ওই বইগুলো মানে পড়ে কোনো লাভ আছে কিনা? কোনো লাভ নেই, বিশ্বাস করো। SLSTর জন্য যে বাজারে যে সমস্ত চলতি বইগুলো আছে পড়ে মানে কোনো লাভ হয় না, কারণ তারাও কোনো না কোনো জায়গা থেকে অ্যাকচুয়ালি মানে টুকেছে, বুঝতে পারলে? সুতরাং ওগুলো পড়ে প্র্যাকটিক্যালি কোনো লাভ হওয়ার নয়। ফার্স্ট অঙ্কটা বলো, দাও কী বলছে। একটা ফোটন অফ ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইনসিডেন্ট অন এ ফ্রি ইলেকট্রন। আচ্ছা আমি ঠিক আছে, a photon of wavelength lambda is incident on a free electron at rest and is scattered in the backward direction. Backward direction এ স্ক্যাটার হলে
আলফার ভ্যালু কত? 180। 180। হ্যাঁ, তাহলে এখানে আলফার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ল্যামডা আমাকে জিজ্ঞেস করেছে, এটা ফাংশনাল নয়, এই কথাটা ভুল অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফ্র্যাকশনাল শিফট। এই কথাটা হচ্ছে ফ্র্যাকশনাল শিফট, হ্যাঁ, ফাংশনাল নয়। ডেল ল্যামডা। ডেল ল্যামডা, হ্যাঁ, ফ্র্যাকশনাল শিফট জিজ্ঞেস করেছে। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান হচ্ছে ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কোসাইন অফ আলফা। আলফাটা যদি এখানে 180 হয় তাহলে এটা হয়ে যাচ্ছে ল্যামডা সি ইন্টু 1 প্লাস 1, কারণ কস আলফাটা হচ্ছে -1, তাহলে এটা কত আসবে? 2 ল্যামডা সি। কিন্তু আমাকে বলছে ফ্র্যাকশনাল শিফট। ফ্র্যাকশনাল শিফট মানেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল ওয়েভলেন্থ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা আমাদের আচ্ছা আচ্ছা। 2 ল্যামডা সি বাই ল্যামডা। ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, 2 ল্যামডা সি বাই ল্যামডা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার ডি টা, ঠিক আছে? এটা হচ্ছে ফ্র্যাকশনাল শিফট। হ্যাঁ, ফ্র্যাকশনাল মানে কি? যে কোনো সময় ফ্র্যাকশনাল বলতে যতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই ইনিশিয়াল ওয়েভলেন্থ। অরিজিনাল। হ্যাঁ, ফ্র্যাকশনাল শিফট, এটা হচ্ছে এটা। কেমন হয়ে গেল? নেক্সট অঙ্কটা চলে এসো। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রবলেম। আমার অ্যাসাইনমেন্টের মধ্যে বেশ কিছু অঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু তো দেওয়া আছে, মানে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কী বলি? নেট নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, বুঝলে? নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন এগুলো। চলো অঙ্কটা সলভ করো, দেখো কী বলছে। হ্যাঁ, কী বলছে দেখো। বলছে এক্স-রেজ অফ ওয়েভলেন্থ 0.24 ন্যানোমিটার আর Compton scattered and the scattered beam is observed at an angle of 60 degree relative to the incident beam. The Compton wavelength দেওয়া আছে, the kinetic energy of the scattered photon, যেভাবে তোমাকে বললাম সেইভাবে করে ফেলো। স্ক্যাটার্ড, ও সেখানে আবার স্ক্যাটার অফ ইলেকট্রন দিয়েছে রে, বাহ। এই কে যেন বেশ বলছিলি স্যার, ইলেকট্রনও তো হয়। স্যার আমি বলছিলাম। কী নাম তোমার? ইজাজুল স্যার। আচ্ছা, তো তাহলে কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু স্ক্যাটার কিন্তু মানে দিয়েছে, জেনারেলি দেয় না, তারপর ঠিক আছে, ইটস ওকে। মানে ওরা হ্যাঁ স্যার, আপনি বললেন টার্মিনোলজি, ওটা হ্যাঁ টার্মিনোলজি, ঠিক আছে, ইটস ওকে, এও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো ইনিশিয়াল এটা হচ্ছে ল্যামডা, সো দিস ইজ মাই ল্যামডা, দিস ইজ মাই আলফা, দিস ইজ মাই, বুঝতেই পারছো এটা কি? ল্যামডা সি। ল্যামডা সি, এই তো হয়ে গেল। তাহলে তোমার ল্যামডা প্রাইম সমান ল্যামডা প্লাস ল্যামডা সি 1 মাইনাস, তাহলে বুঝতে পারছো তো আমি অঙ্কগুলো কেন করাচ্ছি? কারণ দেখো প্রতিবার কিন্তু একই ফর্মুলা কিন্তু লাগছে। ল্যামডা প্রাইম সমান হচ্ছে ল্যামডা প্লাস ল্যামডা, ল্যামডা তোমাকে দেওয়া আছে 0.24 ন্যানোমিটার, পুরো অঙ্কটা কিন্তু ন্যানোমিটারে আসবে। ল্যামডা সি দেওয়া আছে দেখো 0.00243, 1 মাইনাস কস আলফা মানে 1 মাইনাস কস 60 মানে হচ্ছে হাফ, চলে এলো। তাহলে কত এলো? 0.24 বলে যাও, প্লাস 0.00243 মাল্টিপ্লাইড বাই হাফ। তাহলে এটা সলভ করলে আসছে দেখো 0.24, যেহেতু এটা 5 ডিজিট পর্যন্ত আছে তাহলে আমি এটাকেও 5 ডিজিট পর্যন্ত লিখবো। প্লাস কত আসছে বলো? 0.00, কত আসছে? 12 দুগুণে 24, 15 দুগুণে 30, তাহলে আর একটা শূন্য বাড়বে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে যোগ করলে আমাদের আসছে দেখো 5, 1 আর 0 1, 2 আর 0 2, 1 আর 0 1, 0.241215, 0.241215, এত কি এলো? ন্যানোমিটার এলো। কাইনেটিক এনার্জি অফ দ্য স্ক্যাটার ইলেকট্রন আমি একটু আগেই বললাম, ই কে তার ভ্যালিউ আমাদের হয় hc ইন্টু, বলো কোনটা বেশি কোনটা কম? 1 বাই ল্যামডা, তাই তো? হ্যাঁ কি না? আবার হ্যাঁ স্যার। হ্যাঁ, অফ করে রাখবে, কিছু বললে তখন অন করবে, কিছু বললে তখনই অন করবে, কেমন? কিছু বললে তখনই অন করবে। এইচ সি বাই এটা, বুঝতে পারলে? তাহলে এইচ সি বাই এটা, তাহলে কত আসছে দেখো 6.66। যাদের ইন্টারেস্ট নেই তারা ক্লাস থেকে কিন্তু ঠিক বেরিয়ে যাচ্ছে, আমি তো জানি। ডে 1-এও ক্লাস করেনি, ফার্স্ট দিনকে এসে কিন্তু ক্লাস থেকে বেরোনোর টেন্ডেন্সি, তার মানে হয়ে গেল আর কি। তার মানে তোমার এসএসটি পাওয়া কিন্তু হয়ে গেল, ঠিক আছে? যারাই আমি দেখেছি যারাই ক্লাস থেকে এই শুরুতেই বেরিয়ে চলে যায় তাদের আর এসএসটি আর এই জীবনে আর হবো না, আমি বলেই দিচ্ছি তোমাকে একদম। আমি তোমাকে এমন কোনো কথা আমি তোমায় বলবো না যে কথাটা কিনা তোমার হয়তো, আমি তোমাকে এমন কোনো মিথ্যা সান্ত্বনা দেবো না
যে মিথ্যা সান্ত্বনাতে তোমার অপকার হয়। তুমি যে মুহূর্তে ক্লাস থেকে তোমার বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেই মুহূর্তে তোমার এসএলএসটি হলো না। আমি তোমাকে লিখে দিচ্ছি, যারা ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে তাদের এসএলএসটি হবে না, আমি লিখে দিচ্ছি, বলছি তো। তুমি কোথায় সাইন করতে হবে আমাকে বলো, আমি সাইন করে দিচ্ছি, ওদের হবে না, গ্যারেন্টি হবে না। আচ্ছা, 1/λ, 1/λ মানেটা হচ্ছে 1/00243, 0.00243, খুব সাবধান কিন্তু, ন্যানোমিটারে আছে, কি হবে? স্যার ল্যামডা তো 0.24, ল্যামডা সি তো 0.24। সরি, আরে একটু ওই যে একটু অন্যমনস্ক হয়ে গেলাম, ব্যাস ওখানেই আমার হয়ে গেছে আর কি, সরি। 0.24, ঠিক বলছো, 0.24, খুব সাবধান কিন্তু, ন্যানোমিটার আছে কিন্তু, 10⁻⁻9 কিন্তু রাখতে হবে, ওকে, এবং এখানেও রাখতে হবে 0.241215 ইন্টু 10⁻⁹, এই 10⁻⁹ ওপরে চলে যাবে, ওপরে গিয়ে কী হবে দেখো, 6.66 ইন্টু 3, দেখো 8 আর 9 17, তাই তো? হ্যাঁ কিনা বলো? 10⁻⁻17 হ্যাঁ 17, এটা আসছে 0.24, এইটা তোমরা নিজেরা বসে সলভ করো, 241215, এইটা তোমরা বাড়িতে গিয়ে সলভ করবে। এটা সলভ করলে তোমাদের যে অ্যান্সারটা আসবে ওটা আসবে জুলেতে, কিন্তু জুলে আমাকে চাইনি, আমাকে চেয়েছে ইভিতে। তাহলে যেটা করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে, এতটা করলে তবে তোমার নাম্বারটা পাবে। হ্যাঁ, 10⁻⁻19, ওকে, 1/0.24 মাইনাস 1/0.241215, নিজেরা বাড়িতে বসে এটাকে ইভিতে সলভ করে আমাকে অ্যান্সারটা পরের দিনকে বলবে, যেটা আসবে ওটা তুমি এখানে লিখবে, এই শর্ট অ্যান্সারের মধ্যে এইখানে তুমি লিখবে অ্যান্সার, ঠিক আছে? শেষ তাহলে, এটাও তাহলে হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, দেখো কী বলছে, কোথায় গেল রে, যা বাবা, এই যে নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা বাকি অঙ্ক, কন্ট্রোল প্লাস, একটু জুম করো তো। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, এবার এখানে আলফাটা বের করতে বলেছে, খুব ভালো অঙ্ক এটা, দেখো নেক্সট অঙ্কটা, এখানে দুটো অঙ্ক হয়ে গেছে তো, ছেড়ে দাও। স্যার হ্যাঁ বলো, শুনছি। স্যার ওই ওটার ইয়েটা মানে কি বলে, অ্যানসারটা কি স্যার 32 ইলেকট্রন ভোল্ট আসছে? না, প্রশ্নই নেই, এত বড় আসবে না, একেবারেই আসবে না, এত বড় অ্যান্সার আসবে না, খুব ছোট একটা অ্যান্সার আসবে, এত বড়। ভুল হয়েছে, হ্যাঁ, একটু ভুল হয়েছে, একদম কনফার্ম বলে দিতে পারি, আমি অ্যান্সার শুনেই বলে দেবো যে তোমার ভুল হয়েছে। এই অ্যান্সারগুলো ইন জেনারেলি 2.4, 3.1, 4.2 এরকম রেঞ্জের মধ্যে আছে, 32 মানে একদম কনফার্ম। তাহলে ওই 3.2 হবে, 3.2 হবে। দেখো আমি তোমাকে তাও বলে দিচ্ছি, আমি কিন্তু চাইলে তোমাকে 8.9, 9.1 বলতেই পারতাম, আমি তোমাকে তাও বলে দেবো যে 2.4, 3.2, যখনই দেখবে যে তোমার 2.4, 3.2, 4.1 এর থেকে বাইরে চলে এসছে না, একদম তোমার কনফার্ম ভুল হয়েছে। না মানে আসতেই পারে, উইথ ডিউ রেসপেক্ট আসতেই পারে, কিন্তু তোমার একটা ভুল হওয়ার চান্সেস প্রবল আর কি, তুমি ছড়িয়েছো, তার মানে তুমি সিম্পলি ছড়িয়েছো, হ্যাঁ। আচ্ছা, কম্পন শিফট দেওয়া আছে, এটা হচ্ছে ল্যামডা সি, স্ক্যাটারিং অ্যাঙ্গেল দেওয়া আছে, এই স্ক্যাটারিং অ্যাঙ্গেলটাই বের করতে হবে, মানে আলফাটা লাগবে। তাহলে বুঝতেই পারছি এখানে আবার দেখো স্ক্যাটারিং অ্যাঙ্গেল বলেছে কিন্তু, তাহলে আলফাটা বের করতে হবে। কম্পন শিফট দেওয়া, কী বলে কম্পন শিফট কেন বলছে রে ভাই, এটা হ্যাঁ কম্পন শিফট তো, হ্যাঁ ঠিক আছে, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডাটাকে আমরা তো কম্পন শিফট বলি, তাই না? এটাই হচ্ছে তোমার, হ্যাঁ h/m, এটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে কম্পটন শিফট, এটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। সো এইটা আমাকে দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার কম্পটন শিফট, দিস ভ্যালু ইজ কল্ড দ্য কম্পটন শিফট। তোমরা আবার এই বানানটা কিন্তু ভুল লেখো, ক্রম্পটন না কিন্তু কম্পটন, হ্যাঁ কম্পটন কিন্তু এই কথাটা। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা দেওয়া আছে দেখো, এটা 3.25 ইন্টু 10⁻³ মিটার, h/m0c তোমার জানা আছে, ভ্যালুটা আরেকবার বলো, 0.0242 কি 242, তাই তো?
242 এত অ্যাংস্ট্রম, খুব সাবধান, এটা কিন্তু এত অ্যাংস্ট্রম কিন্তু, ঠিক বলেছি তো নাকি? এটা আচ্ছা। এটা তো এত অ্যাংস্ট্রম, তো অ্যাংস্ট্রম মানে কত? হ্যাঁ স্যার আছে একদম, হ্যাঁ -10। হ্যাঁ -10 কিন্তু এটা, হ্যাঁ -10 1 মাইনাস কস আলফা। এখান থেকে সলভ করে আলফার ভ্যালুটাকে বের করে নাও। তাহলে এখান থেকে দেখো তোমাদের চলে আসছে 1 মাইনাস কোসাইন অফ আলফা সমান 3.25 ইন্টু 10⁻⁻13, নিচে আমার চলে আসছে 0.02। স্যার 30° অ্যান্সার। দাঁড়া না, উফ, 10⁻10, 10⁻10। তাহলে সলভ করে এই ভ্যালুটাকে বল, এই ভ্যালুটাকে বল কত আসছে, এই ভ্যালুটা কত আসছে। তার মানে তোর এটা চলে আসছে 10⁻³ উপরে যাচ্ছে, 10⁻³ উপরে গেলে কী হবে, 0.00325, তাই তো, ডিভাইডেড বাই 0.0242, এটা আসছে। দেখ তো, দেখ রে বাবা, দেখ 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 দেখ, এটা আসছে কিনা বল। হ্যাঁ স্যার ওটাই আসবে। পরে আসবে, এটাকে সলভ করে বল কত আসছে। 1 মাইনাস কস আলফা সমান কী আসছে বল, এটা সলভ করে বল কত আসছে, জলদি বল কত আসছে। এটা ওই 0.14, ঠিক আছে, স্যার 0.14 মতো আছে, হ্যাঁ। হ্যাঁ 0.14, তাহলে তোর এখান থেকে দেখ কস আলফা তাহলে চলে আসছে 0.86, আর 0.86 মানেটাই হচ্ছে √3/2, তাই তো, এটা মানে হচ্ছে তোমার √3/2, √3টা হচ্ছে হ্যাঁ স্যার। 1.732, তাহলে আলফার ভ্যালুটা চলে আসছে 30°, cos 30 মানেটা হচ্ছে √3/2 হয়ে গেল। তাহলে আলফাটা কত হবে, 30° হয়ে গেল। ঠিক আছে, বেশ, চলো নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা এবার এই অঙ্কটা দেখো, এবার এই অঙ্কটা দেখো। আরে ধুর বাবা, এখানে একটা কি গার্ড কেন হয়েছে বলতো, এইটা দেখো কি বলছে, কোথায় গেল রে বাবা, দেখো কি বলছে। A photon of wavelength 7.26 femtometer is incident on an otherwise free electron is at rest, মানে ইলেকট্রনটা রেস্টে আছে। দ্য ম্যাক্সিমাম রিকয়েল এনার্জি অফ দ্য ইলেকট্রন ক্যান বি কত হবে। বাহ, খুব ভালো অঙ্ক এটা। ফোটনের ওয়েভলেন্থ দেওয়া আছে ল্যামডা, দেওয়া আছে 7.26, ম্যাক্সিমাম বলেছে, তাহলে ল্যামডা প্রাইমটাকে ম্যাক্সিমাম হতে গেলে, আমি একটু আগেই বললাম ল্যামডা প্রাইমটা ম্যাক্সিমাম তখনই হবে যখন ম্যাক্সিমাম রিকয়েল এনার্জি বলেছে, কিন্তু খুব সাবধান, ম্যাক্সিমাম রিকয়েল এনার্জি মানে ল্যামডা প্রাইমটা কি হতে হবে, ম্যাক্সিমাম নাকি মিনিমাম, স্যার মিনিমাম হতে হবে। না ম্যাক্সিমামই হতে হবে। ম্যাক্সিমাম রিকয়েল এনার্জি মানে কত, এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম না, তাহলে হ্যাঁ স্যার। তাহলে রিকয়েল এনার্জিটাকে ম্যাক্সিমাম হওয়ার জন্য এইটাকে সবচাইতে ছোট হতে হবে না, হ্যাঁ হ্যাঁ স্যার। এইটাকে সবচাইতে ছোট হতে গেলে এটাকে সবচাইতে বড় হতে হবে না। হ্যাঁ স্যার, স্যার ঠিক ঠিক। আবার বলবো, যারা বুঝতে পারলে না আমি আবার বলছি, সবাই তো সমান নয়, আমাকে সবাইকে কাটে ভাবতে হবে। ম্যাক্সিমাম রিকয়েল এনার্জি বলা হয়েছে, ম্যাক্সিমাম রিকয়েল এনার্জি, আমাদের রিকয়েল এনার্জি হচ্ছে যেটা বলেছিলাম এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। তাহলে ইকেটা আমার ম্যাক্সিমাম তখনই হবে যখন এই যে জিনিসটাকে তুমি মাইনাস করছো ওটা সবচাইতে কম হবে, মানে নিউ প্রাইমটা আমাদের যখন সবচাইতে কম মানে মিনিমাম হতে হবে, এটাকে মিনিমাম হওয়ার জন্য ল্যামডা প্রাইমটাকে ম্যাক্সিমাম হতে হবে। হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করলাম। তাহলে ল্যামডা প্রাইমের ম্যাক্সিমাম ভ্যালু আমরা বহুবার করে ফেললাম, সেটা হচ্ছে ল্যামডা প্লাস 2 ল্যামডা সি, তাই তো, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো ল্যামডা তো আমার দেওয়া আছে বাবা, ল্যামডা তো আমাকে দেওয়া আছে 7.26 ফেমটোমিটার। ফেমটোমিটার মানে কত, 10⁻⁻15, হ্যাঁ 10⁻⁻15, ঠিক বলেছো। তো এটা চলে আসছে 7.25 ইন্টু 10⁻⁻15 প্লাস 2 ইন্টু ল্যামডা সি, 2 ইন্টু ল্যামডা সি মানে হচ্ছে 2 ইন্টু 2.42
প্লাস 2 ইন্টু 2.42 প্লাস 2 ইন্টু 2.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15, তাহলে যোগ করলে 10 টু দি পাওয়ার মাইনাস 15 কমন চলে যাচ্ছে, 7.25 প্লাস কত আসছে বলো, 4.84, এটা সলভ করো, কত আসছে বলো, 10 টু 12.1 12.1 12.1 10 to the minus 15 12.09, 1 তো শুধু 1 আচ্ছা ঠিক আছে 1 ওই 09, ঠিক আছে ওকে, কোনো অসুবিধা নেই। 12.1 ইন্টু এত ল্যামডা প্রাইম ম্যাক্সিমাম তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ইকে ম্যাক্সিমামটা তাহলে আমাদের হবে রিকয়েল এনার্জির যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা তো আমরা জানি এইচসি 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা প্রাইম। এইচসি জানা আছে, বাড়িতে হোমওয়ার্ক করে নেবে, এত জুলে আসবে, সেই জুল থেকে তোমরা ইভিতে কনভার্ট করে নেবে, সব দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, ল্যামডা প্রাইম দেওয়া আছে, ওখান থেকে তুমি আবার এমইভিতে কনভার্ট করবে। দেখো 4টে অপশানে দেওয়া আছে এমইভি, মনে রাখতে হবে যে 1 এমইভি এর অর্থ হলো 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, আর 10 to the 6 দিয়ে ভাগ। হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ না, গুণ, কি ভাগ, তাহলে আমাদের যেটা আসবে ওটাকে, তার মানে এটা মনে রাখতে হবে 10 টু দি পাওয়ার 6 দিয়ে, মানে 10 টু দি পাওয়ার 6 ইভি হলো, এটা মানেটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল, তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা কিন্তু তোমাকে জানতে হবে, তাই না? এইটা তোমার জানতে হবে, বুঝছো? কারণ 1 ইভি মানেটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত, তা 10 টু দি পাওয়ার 6 মানে কত হবে? এটাই হবে। শেষ, চলো আর অলমোস্ট হয়ে এসছে, আর দু একটা অঙ্কগুলি আমাদের হয়ে যাবে। এটা তুমি বাড়িতে করবে লংগেস্ট পসিবল, এটা ঠিক আছে করে দিচ্ছি, অসুবিধা নেই, বাড়িতে করার জন্য তারা কিছু থাকলোই না, সব করে ক্লাসের মধ্যে আমি করিয়ে দিলাম। 5-6টা অঙ্ক ছিল, কম্পিউটার ফেটে খুব একটা বেশি অঙ্ক অ্যাক্সেসেবল নয় আমার কাছে। আর যদি চাও যে করবে তাহলে 11-12 এবি গুপ্তার বই থেকে তাহলে প্র্যাকটিস করবে, অসুবিধা নেই। আমি যেগুলো শক্ত শক্ত অঙ্কগুলো তোমাকে আমি মানে করে দিলাম, সহজগুলো তুমি এমনিই পারবে। ওকে, ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থ দেওয়া আছে, কম্পটন ওয়েভলেন্থ দেওয়া আছে, ভ্যালু অফ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ তো বহুবার আমরা করলাম, ল্যামডা প্রাইম ইকুয়াল টু ল্যামডা প্লাস 2 ল্যামডা সি, ল্যামডা দেওয়া আছে, ল্যামডা সি দেওয়া আছে, বাড়িতে করে নেবে, ডু দ্য হোমওয়ার্ক, ঠিক আছে? ঠিক তো? ল্যামডা দেওয়া আছে, ল্যামডা সি দেওয়া আছে, ডু দ্য হোমওয়ার্ক, হয়ে গেল, খতম। নেক্সট, কম্পটন ওয়েভলেন্থ ফর এ প্রোটন, হ্যাঁ এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক। কম্পটন ওয়েভলেন্থ মানে পাতি কথা আর কি, কম্পটন ওয়েভলেন্থ অফ দ্য প্রোটন ড্যাশ, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন। দেখো কি বলছে, মানে এমটা চেঞ্জ হবে নাকি? হ্যাঁ খালি এমটা চেঞ্জ হবে। কম্পটন ওয়েভলেন্থ হচ্ছে আমরা জানি সবাই ল্যামডা সি সমান H/m0c, এইচ তোমাকে দেওয়া আছে 6.66, এটা মোস্ট লাইকলি তোমাকে এটাই দেওয়া থাকবে। m0টা হচ্ছে মাস অফ দ্য প্রোটন, কারণ আমাকে কিন্তু প্রোটনের জন্য চেয়েছে, প্রোটনের মাস আমরা জানি 1.6725 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 এত কেজি, আর সি হচ্ছে আমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। বাড়িতে বসে বসে ফেমটোমিটারে কনভার্ট করে নেবে। ফেমটোমিটার মানে এখানে দেখো কত আসছে, ও এখানে তো ওটাই তো আসছে 6.66 ইন্টু 1.6725, 8টা ওপরে গেল, 10 টু দি পাওয়ার মাইনাস 15 এত মিটার, এত মিটার মানে 1 ফেমটোমিটার। তাহলে সলভ করে নাও, 6.66কে ভাগ করো 1.6725 দিয়ে, বলো কত আসছে, এত ফেমটোমিটার হবে, তাই না? কত আসছে বলো অ্যান্সারটা? আপ টু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত বলবে, মানে বলো স্যার 3.98 3.98 ফেন্টোমিটার। যখন তোমাকে বলবে আপ টু 2 ডেসিমাল প্লেস, মনে রাখতে হবে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত করা মানে তোমাকে 3 নম্বর ঘরটা অবধি নিতে হবে। ধরো আমি বললাম 4.212, 3 নম্বর ঘরে দেখলাম এটা 5-এর থেকে কম, 5 বা 5-এর থেকে কম, এই 5-এর থেকে কম হলে ওই নাম্বারটাই হবে। এই নাম্বারটা যদি 5 বা 5-এর বেশি আসতো তাহলে তো 4.22 হতো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 3 নম্বর ঘরটা দেখবে 5 কিংবা 5-এর বেশি হলে পরে ঘরটা হবে 21 হলে 22 হবে, কিংবা 5-এর কম হলে কিন্তু 21টাই থাকবে। ওকে, ক্লিয়ার?
হুম। ঠিক আছে, চলো হয়ে গেল। চলো, আর কোনো অঙ্ক নেই, শেষ। আচ্ছা, এখন আমাদের সময় আছে প্রায় প্রায় মানে 20 মিনিট মতন। তাহলে আমরা কতজন তোমরা আছো ক্লাসের মধ্যে? 14 জন, 18 জন ছিল, ঠিক আছে, তোমার কয়জন লেফট হয়ে গেছে। চলো নেক্সট। গলাটা ধরে আসছে আমার, মানে খুব ঠান্ডা লেগে গেছে। চলো, এরপরে হচ্ছে আমাদের কি, ডি ব্রগলি, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, ডি ব্রগলি ওয়েভলেন্থ। আজকে আর অঙ্ক হবে না, খালি থিওরি পার্টটা বলে দিচ্ছি। ডি ব্রগলি ওয়েভলেন্থ, এটা হচ্ছে তোমাদের যারা জানো তারা জানো, বা যারা এখানে সবাই জানো, কারণ তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হয়। ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি না আসতো, আমরা কখনো ওয়েভ লাইক নেচারটা ভাবতেও পারতাম না। লাইটের যে দু রকমের নেচার হয়, পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার, নিউটন তো ভুলভাল বলে দিয়ে চলে গেছিলো। নিউটন তো বলেছিল নাকি যে লাইট নাকি একটা অদৃশ্য কণা, কর্পাসেল। নিউটন তো মানে তার সারা জীবনে যা যা বলে গেছে না, তার ম্যাক্সিমামটাই ভুল অ্যাকচুয়ালি। এটা শুনলে হয়তো আমাকে রাগ করবে, কিন্তু এটাই ফ্যাক্ট। নিউটন ছিল একটা প্রচণ্ড লেভেলে, কি জানো তো, হয়তো তার এনসাইক্লোপিডিয়া, তার যে প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স হয়তো বিশাল নামী, তার মেকানিক্সে অবদান অনস্বীকার্য, কিন্তু জীবনে যতগুলো কাজ করেছে ম্যাক্সিমামই ভুলভালই করেছে। এটা তুমি চাই মানো চাই না মানো। নিউটন হচ্ছে ওই সময়কার এমন একজন লোক ছিল যে হচ্ছে প্রচণ্ড পলিটিক্স করতে ভালোবাসত। বড় বড় মানে ছোটোখাটো বিজ্ঞানীদের উঠতে দেয়নি, গির্জার পাদ্রীদের সঙ্গে বসে পলিটিক্স করেছে। তুমি দেখবে নিউটনের তত্ত্বগুলো খুব কমই তত্ত্ব এমন আছে যেটা গির্জা মানে তৎকালীন যে ক্যাথলিক যে চার্চকে অমান্য করেছে, এমন কিন্তু খুব কম আছে। যে জিনিসটা কিনা তোমাদের কোপার্নিকাস অথবা গ্যালিলিও ডাইরেক্ট করেছে, ধর্মের বিরুদ্ধে গেছে, তার জন্য কঠোরতম শাস্তিও পেয়েছে। কিন্তু নিউটন ছিল এমন একজন টাইপের লোক না, যে খুব একটা, ওটা আমার খুব একটা রেসপেক্ট আমার আসে না মন থেকে। ও শুনেছি নাকি ও খুব পলিটিক্স করতে ভালোবাসতো, মানে তত্ত্বগুলোকে এমনভাবে দিত যে আমি এপারও থাকলাম না, ওপারও থাকলাম না, আমি আমার কথাটাকেও বললাম, আবার ক্যাথলিক ধর্মকেও আমি সম্মান দিলাম, ওটা ঠিক হোক বা ভুল হোক। তো one of the disastrous theory invented by the Newton was the corpuscular theory of light, যেটা একেবারে বাকওয়াস। নিউটনের কর্পাসকুলার থিওরিটার কোনো মানে নেই। ও বলেছিল যে একটা অদৃশ্য পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা খায় না মাকে ভগবান জানে। তো ইভেনচুয়ালি ডি ব্রগলি এসে বলল যে সমস্ত যে কটা তোমার কাছে মেটেরিয়াল পার্টিকেল আছে, তাদের সবাইকার সঙ্গেই অ্যাসোসিয়েটেড একটা করে ওয়েভ আছে, যার নাম হচ্ছে ডি ব্রগলি ওয়েভ। স্যার কী বললেন কিছুই বুঝলাম না। তাহলে আমি এখানে লিখছি যে, আচ্ছা, ডি ব্রগলি সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি জেনে নাও। ডি ব্রগলি থিসিস পেপারটা ছিল এই পৃথিবীতে সবচাইতে স্মলেস্ট থিসিস পেপার। ডি ব্রগলি থিসিস পেপারটার ভলিউম ছিল 26 পাতা। ডি ব্রগলির থিসিস ছিল 26 পাতা। আমি আমার থিসিস সাবমিট করেছি 250 পাতার। পার্থক্যটা হচ্ছে এটা, ডি ব্রগলি ওই 26 পাতার থিসিসের জন্য নোবেল পেয়েছে, আর আমি 250 পাতার থিসিসের জন্য কলেজে জব পেয়েছি। পার্থক্যটা তুমি বুঝতেই পারছো। ডি ব্রগলি ওই 26 পাতার মধ্যে এমন কিছু কথা ছিল যার জন্য কিন্তু ওর নোবেল পেয়েছিল। ডি ব্রগলি সেই অর্থে সায়েন্সের লোকও নয়, জানো কি এই ব্যাপারটা? ডি ব্রগলি হ্যাঁ স্যার, ইতিহাস। হ্যাঁ, ডি ব্রগলি অ্যাকচুয়ালি হিস্ট্রিয়ান ছিল, ইতিহাস পড়তো অ্যাকচুয়ালি। ওর মধ্যে সায়েন্সের ইন্টারেস্ট অনেক পরে জন্মেছে। এগুলো হচ্ছে ডি ব্রগলি সম্বন্ধে কিছু অজানা তথ্য। ডি ব্রগলি সায়েন্সের ইন্টারেস্ট পেয়েছিল তার ভাইকে দেখে, বুঝতে পেরেছিল? তারপরে ও ইভেনচুয়ালি, তখনকার দিনে তো বুঝতে পারছো তো, তখনকার দিনে সবই করা যেত। যে সেই হয় না, একটা কথা আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে, যে হিস্ট্রি পড়ে সে ফিজিক্সও করতে পারে। এখনকার দিনে ওটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এখন ওই আমাদের যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, ওটা কিছুটা সম্ভব করেছে। যে ছেলেটা সায়েন্স নিয়ে পড়তে ভালোবাসে, তার মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে আমি দর্শন পড়বো, সে এখন চাইলে দর্শনটাও পড়তে পারে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে ওটা সুযোগ আছে। তার জন্যই আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড হচ্ছে হলিস্টিক এডুকেশন। দেখবে আমাদের একটা কথা খুব এসছে, মাল্টিডিসিপ্লিনারি। আমি মাল্টিডিসিপ্লিনারি ক্লাস নিই কলেজেতে,
মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড হলিস্টিক এডুকেশন। বুঝতে পেরেছ? তো ডি ব্রগলি কী বলছে যে অল মেটেরিয়াল পার্টিকেলস, সমস্ত মেটেরিয়াল পার্টিকেলগুলো, অল মেটেরিয়াল পার্টিকেলস is associated with waves called ডি ব্রগলিটা আমরা বলি অ্যাকচুয়ালি উচ্চারণটা ডি ব্রগলি বলে না, ব্রগলিটা তো আমাদের উচ্চারণ, ডি ব্রয় ওয়েভ, কল্ড ডি ব্রগলি waves and associated wavelength is called de Broglie wavelength is called de Broglie wavelength। এবার তুমি কিছুই বুঝলে না স্যার, মেটেরিয়াল পার্টিকেল মানে কোন পার্টিকেলগুলো? যে পার্টিকেলগুলোকে দিয়ে মেটেরিয়াল তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেল, ডিউটেরন, কতগুলো তুমি শুনতে চাও? সবাইকার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে ওয়েভ আছে যার নাম হচ্ছে ডি ব্রগলি ওয়েভ। আমি সেটা বললাম অল মেটেরিয়াল পার্টিকেল, নামটা শুনেই বুঝতে পারছো যে পার্টিকেলগুলোকে দিয়ে একটা মেটেরিয়াল তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আলফা পার্টিকেল, ডিউটেরন, মানে ছোট সাইজের অ্যাটমিক লেভেলের যে কোনো পার্টিকেল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা করে ওয়েভ থাকে যার নাম হচ্ছে ডি ব্রগলি। মানে আমরা এখানেই কোয়ান্টামে বলি, ক্লাসিক্যাল বলছে এইটা মানে হচ্ছে একটা পার্টিকেল, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফেনোমেনা। ক্লাসিক্যাল ফিজিক্স বলছে বা মেকানিক্স বলছে, কোয়ান্টাম বলছে না, আমি মানি এই পার্টিকেলটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, এইটা হচ্ছে কোয়ান্টাম। তা ক্লাসিক্যাল এবং কোয়ান্টামের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? কোনটা কোয়ান্টাম, কোনটা ক্লাসিক্যাল? হ্যাঁ স্যার। এইটা ক্লাসিক্যাল, এইটা কোয়ান্টাম। পয়েন্ট, যখনই তুমি পয়েন্ট বলে দিচ্ছ তখনই তুমি একদম প্রিসাইজলি এটাকে মেজার করতে পারছো, কিন্তু কোয়ান্টামে মেজার করা যায় না, কারণ কোয়ান্টামে এই পার্টিকেলটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা এরকম ওয়েভ আছে, ওয়েভটার সঙ্গে সঙ্গে পার্টিকেলটাও এর সঙ্গে সঙ্গে চলছে, তুমি কখনো ওয়েভটাকে থামাতে পারবে না, কারণ এই ওয়েভটা হচ্ছে ট্র্যাভেলিং ওয়েভ। পার্টিকেলটার পজিশনটাকে মাপার জন্য তোমাকে এই ওয়েভটাকে থামাতে হবে। তুমি যে মুহূর্তে ওয়েভটাকে মানে ওয়েভটা যেহেতু চলমান ওয়েভটা তাহলে মানে থামবে না, তাহলে পার্টিকেলটাও তো তুমি কিন্তু কখনোই ডেফিনিটভাবে বলতে পারবে না যে পার্টিকেলটা এই পজিশনে আছে। তুমি শুধু এইটুকু বলতে পারবে পার্টিকেলটা এখান থেকে এর মধ্যে এক্স থেকে এক্স প্লাস ডিএক্সের মধ্যে কোথাও না কোথাও একটা আছে। এই জন্যই আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স ইজ ইনডিটারমিনিস্টিক। এ সম্বন্ধে একটা ফেমাস গল্পটা হচ্ছে এম টাইপের, যে কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি কী বলে জানো তো, বেড়ালটা বেঁচেও আছে আবার মরেও গেছে, তুমি দরজার বাইরেও আছো ভেতরেও আছো, দিস ইজ কল্ড দ্য প্রবাবিলিটি। বেড়ালটা 50%, আমরা ক্লাসিক্যাল হলে কী বলবো, বেড়ালটা আইদার মরে গেছে কিংবা বেঁচে গেছে। কোয়ান্টাম বলছে 50% বেঁচে গেছে, 50% মরে গেছে, তুমি দরজার বাইরেও আছো ভেতরেও আছো। ক্লাসিক্যাল বলছে না, তুমি আইদার দরজার বাইরে আছো কিংবা ভেতরে আছো। কোয়ান্টাম বলছে তুমি দরজার বাইরে 50% আছো, দরজার ভেতরে 50% আছো, সবই হচ্ছে সুপার ইম্পোজিশন। তাহলে প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ বলো, পার্টিকেলটা রেস্টে থাকলেও ওয়েভটা চলবে? ওয়েভটা কি, পার্টিকেলটা যদি রেস্টে থাকে তবুও ওয়েভটা চলবে কি? এবার হ্যাঁ, এর সঙ্গে রেস্টের কোনো সম্পর্ক নেই। আমি কি বললাম, এই পার্টিকেলটা যে মুহূর্তে তোমার এটা সাব অ্যাটমিক লেভেলে চলে গেল, সাব অ্যাটমিক লেভেলে কোনো পার্টিকেল কি তোমার রেস্টে আছে? তুমি আমাকে বলো না। না স্যার। তাহলে সাব অ্যাটমিক লেভেলের কোনো পার্টিকেল কি তোমার রেস্টে কি আছে? সবসময় কোনো না কোনো একটা থার্মাল এনার্জি বা কিছু না কিছু অলওয়েজ আছে। ইলেকট্রন তো অল টাইম ঘুরছে, নিউক্লিয়াসের মধ্যে তুমি ভাবছো যে প্রোটন নিউট্রনের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে না, কী গো হচ্ছে তো? হচ্ছে। তাহলে ইজ কল্ড দ্য ডি ব্রগলি ওয়েভ। খুব ভালো কোশ্চেন কিন্তু এটা, খুব ভালো কোশ্চেন কিন্তু এটা, কিন্তু তুমি একটা পয়েন্ট মিস করে যাচ্ছ, যে আমি কিন্তু বলছি মেটেরিয়াল পার্টিকেল যখনই
তুমি বললে একটা বাস, স্যার বাসটা তো রেস্ট আছে, আরে ভাই বাসটা মেটেরিয়াল পার্টিকেলও নয়, তাই না? বাসটা আচ্ছা। মেটেরিয়াল পার্টিকেলও নয়। তুই যখনই বলবি যে স্যার আমি তো সামনে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো রেস্টে আছে, স্যার আমার সামনে তো বইটা রেস্টে আছে, চেয়ারটা রেস্টে আছে, টিভি রেস্টে আছে, আরে ভাই ওগুলো মেটেরিয়াল পার্টিকেলও নয়, তাই না? কি মুশকিল, তাই না? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তখন ডিপ ব্রগলি কী বললো যে ওই যে ডিপ ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা তার ভ্যালুটা হচ্ছে এইচ বাই পি। পি মানে মোমেন্টাম, এইচ বাই পি, তাহলে তোমাকে শুধু জানতে হবে এইচ বাই পি। এবার ক্লাসিক্যাল তুমি যদি মোমেন্টাম বলো তাহলে ক্লাসিক্যালি আমরা কী জানি, ক্লাসিক্যালি পি সমান হচ্ছে এমভি। হ্যাঁ পাতি, কিন্তু কোয়ান্টাম হলে এতটা সিম্পল হবে না, ক্লাসিক্যালি তো পি সমান এমভি, হ্যাঁ পাতি একদম, ঠিক আছে? তাহলে ল্যামডা সমান তুমি লিখতে পারো এইচ বাই এমভি। আর তুমি যদি এটাকে এইচ বাই এমভি তুমি যদি লেখো তাহলে মহা আনন্দে তুমি এটাও লিখতে পারো এইচ বাই √2mE, এটাও তোমার লিখতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা সবাই জানি ই সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার, তাই তো? ঠিক তো? ই সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার, এটা আমরা মহা আনন্দে লিখতে পারি। আর হাফ এমভি স্কোয়ার মানে তোমার হচ্ছে পি স্কোয়ার বাই টুয়াইস এম। সো তোমার লিখতেও তোমার বিন্দুমাত্র তোমার কোনো হবে না, হয়ে গেল। তাহলে ল্যামডা সমান, তাহলে তোমাদের এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসতে পারে, তোমাকে আমি পরের দিনকে অঙ্ক করাবো এখান থেকে। হ্যাঁ, যেমন তুমি যদি একটা এক্সাম্পল নাও, এখানে ই কিন্তু কাইনেটিক এনার্জি, ই কিন্তু টোটাল এনার্জি নয়, ই কিন্তু কাইনেটিক এনার্জি, ক্লিয়ার? ই কিন্তু এখানে কাইনেটিক এনার্জি। তাহলে একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে এরকম টাইপের যে ধরো তুমি একটা পার্টিকেলকে, ধরো তোমার কাছে এই একটা পার্টিকেল আছে, ধরো এই পার্টিকেলটার চার্জ হচ্ছে প্লাস কিউ, তুমি তাকে একটা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে চালনা করছো। তাহলে বলো একটা পার্টিকেল যার চার্জ হচ্ছে প্লাস কিউ, ওকে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে পাঠালে তার এনার্জি কত হয়? কিউভি। হ্যাঁ, ই সমান তাহলে আমাদের হবে কিউভি। তাহলে ল্যামডাটা তাহলে তোমার চলে আসবে কত? এইচ বাই √2m ইন্টু ই মানে হচ্ছে তোমাদের কত? কিউভি। বাট ই সমান কিউভি আমি তখনই লিখবো যখন তুমি একটা চার্জ পার্টিকেলকে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে চালনা করবে। অন্য সিস্টেম হলে কাইনেটিক এনার্জিও আলাদা হবে, অন্য সিস্টেম যদি হয় তাহলে কাইনেটিক এনার্জিও আলাদা হবে। তাহলে চার্জ পার্টিকেলের জন্য আমাদের ই সমান লিখবো কিউভি। তাহলে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। ধরো তোমার কাছে একটা প্রোটন, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমার মতো করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে একটা প্রোটন আছে এবং একটি আলফা পার্টিকেল আছে, দুজনকেই তুমি সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে চালনা করছো। ধরো তোমাকে সেম পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে, আমাকে বলেছে দুজনের ডিপ ব্রগলি ওয়েভলেন্থের রেশিও কত। দুজনের ডিপ ব্রগলি ওয়েভলেন্থ, যেহেতু এখানে এইচটা কনস্ট্যান্ট, ভিটাও কনস্ট্যান্ট, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/√m3, হ্যাঁ কি না? তাহলে তুমি যদি ল্যামডা প্রোটন ভার্সেস ল্যামডা আলফা তুমি যদি করো, ল্যামডা প্রোটন ভার্সেস ল্যামডা আলফা যদি করো, ইট উইল গিভ ইউ নাথিং বাট m alpha q alpha divided by mp qp। আমরা সবাই জানি আলফা পার্টিকেলের অর্থ হলো 2He4, আলফার অর্থ হলো তেজস্ক্রিয় হিলিয়াম নিউক্লিয়াস, আলফার মাস হচ্ছে 4, আর প্রোটনকে আমি লিখতে পারি 1H1, তাই তো? 1H1, হ্যাঁ। তাহলে আলফার মাস হচ্ছে 4, প্রোটনের মাস হচ্ছে 1, মাথার ওপরেরটা হচ্ছে মাস, নিচেরটা হচ্ছে চার্জ। তাহলে এম আলফাটা হচ্ছে 4, এমপিটা হচ্ছে 1, আলফাটা কিউ আলফাটা হচ্ছে 2, কিউপিটা হচ্ছে 1, তা কত হলো? 2√2, হ্যাঁ 2√2:1। তাহলে ল্যামডা পি ইস টু ল্যামডা আলফা রেশিওটা হবে 2√2:1। তাহলে কার বেশি হলো? ল্যামডা পি এর বেশি হলো, এস অর নো? ল্যামডা পিটা বেশি হলো, মানে প্রোটনের ডিপ ব্রগলি ওয়েভলেন্থ আলফার থেকে বেশি, প্রোটনের ডিপ ব্রগলি ওয়েভলেন্থ আলফার থেকে বেশি। বুঝতে পেরেছো? সহজ অঙ্ক, ঠিক আছে। এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে
চার্জ পার্টিকেল হলে তুমি তাকে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অ্যাক্সিলারেট করতে পারবে। এই কথাটা আমি ঠিক বলেছি তো? হ্যাঁ স্যার। চার্জ যদি চার্জ পার্টিকেল না হয়, যেমন নিউট্রন, নিউট্রনকে তুমি কিভাবে অ্যাক্সিলারেট করবে? থার্মাল এনার্জি। নিউট্রনকে তুমি কখনোই কোনো পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অ্যাক্সিলারেট করতে পারবে না, কারণ নিউট্রনটা হচ্ছে নিস্তড়িত, তার চার্জ নেই, তার আধান নেই। আধান যদি না থাকে, বিভব প্রভেদ অ্যাপ্লাই করলেও ওই পার্টিকেলটা অ্যাক্সিলারেট হবে না। একমাত্র চার্জ পার্টিকেলই অ্যাক্সিলারেট হতে পারে। নিউট্রনকে তুমি কখনোই পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ অ্যাপ্লাই করে অ্যাক্সিলারেট বা কী বলে রে, ত্বরান্বিত করতে পারবে না। ওকে ত্বরান্বিত করতে গেলে তোমাকে থার্মাল এনার্জি, থার্মালি। হ্যাঁ। তাহলে ইন কেস অফ নিউট্রন, এখানে লেখো। সো ইন কেস অফ নিউট্রন, in case of neutron, it cannot be accelerated, it cannot be accelerated by applying potential difference। কখনো তুমি করতে পারবে না। by applying potential difference কখনোই তুমি অ্যাক্সিলারেট করতে পারবে না, সম্ভবই নয়। It can be accelerated only by applying thermal energy. It can be accelerated by thermal energy। একটা ভাবেই তুমি করতে পারবে, বাই থার্মাল এনার্জি। তাহলে ইন কেস অফ নিউট্রন, নিউট্রনের করেসপন্ডিং যে ল্যামডাটা হবে সেটাও তোমার আগেরই মতন h/√2m হবে, কিন্তু শুধু ইটা এক্ষেত্রে আলাদা হবে। এখানে মনে রাখতে হবে ইটা হবে 3/2 কেটি। ক্লিয়ার? কি বললাম? হ্যাঁ, ইটা আমাদের হবে 3/2 কেটি। থার্মাল এনার্জি 3/2 ফ্যাক্টরটা মনে রাখবি, 3/2 কেটি হয়, কেমন? তাহলে এটা কত আসছে? h/√3m কেটি। এইটা হচ্ছে নিউট্রনের জন্য। যে সমস্ত পার্টিকেলগুলো নিস্তড়িত, তাকে কখনোই তুমি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অ্যাক্সিলারেট করা যাবে না, থার্মাল এনার্জি দিয়ে অ্যাক্সিলারেট করতে হবে। আর থার্মাল এনার্জি হচ্ছে 3/2 কেটি। হয়ে গেল? চলো লাস্ট টপিক। আজকে এটা বলা যাবে না, রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য বলা যাবে না। একটা কোশ্চেন তোমাকে আমি দিচ্ছি, এই কোশ্চেনটা আমাকে বলো কী হবে। আন্ডার হোয়াট কন্ডিশন, কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের, আন্ডার হোয়াট কন্ডিশন, under what condition Compton wavelength equal to de Broglie wavelength? বলো কোন কন্ডিশনে ল্যামডা সিটা ল্যামডা ডি এর সঙ্গে সমান হবে? কম্পটন, ল্যামডা সিটা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, ল্যামডা ডিটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। কোন কন্ডিশন সেম হবে দেখো, জাস্ট তাহলে সূত্রটা বসিয়ে দিচ্ছি। ল্যামডা সিটা হচ্ছে, ল্যামডা সি সমান আমাকে এখানে বলা হয়েছে ল্যামডা ডি। ল্যামডা সি মানে আমি কী জানি? এইচ বাই, বলো, এটা মানে h/mv। হ্যাঁ স্যার। তাহলে m0c সমান mv, তাহলে m0c সমান mv। আবার mটা আমি এখনই কি বলেছিলাম? m0/√1 ঠিক, 1 মাইনাস v²/c² টাইমস v। m0 ক্যান্সেল আউট, বোথ সাইডে স্কোয়ার মেরে দাও। তাহলে c² ইজ ইকুয়ালস টু v², 1 মাইনাস v²/c²। ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে তাহলে চলে আসছে c² মাইনাস v² সমান v²। তাহলে কন্ডিশনটা কি হলো? v সমান c/√2। তাহলে এই কন্ডিশনে তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ কম্পটন ওয়েভলেন্থের সঙ্গে সমান হবে। তোমরা আই হোপ এই কোশ্চেনটা করোনি, তাই তো? নাকি করেছো? যারা আরুল দাস পড়েছো, যারা কোয়ান্টামের আরুল দাস পড়েছো, তারা এটা জানবে, আদৌ জানবে না। হ্যাঁ বেশ, চলো লাস্ট টপিক। তাহলে হয়ে গেল 10টা 9 বেজেছে না, এবার ছাড়তেই হবে। চলো লাস্ট টপিক। লাস্ট টপিকটা হচ্ছে আমাদের, এটাই আমাদের লাস্ট, মানে আর ডি ব্রগলি ওয়েভলেন্থে কিচ্ছু নেই আর। এরপর হচ্ছে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর আ রিলেটিভিস্টিক, না এটা আজকে হবে না, এটা একটু বড় আছে, ছেড়ে দাও আজকের জন্য। তার এখানেই শেষ করো, ঠিক আছে?
পরে ক্লাসে এসে আমি ডিপ ব্রগলির মানে সোমবার দিনে যে ক্লাসটা হবে ডিপ ব্রগলির অ্যাসাইনমেন্ট আপলোড করে দেবো, কমটনের অ্যাসাইনমেন্টটাও আপলোড করে দেবো। তোমরা জাস্ট তো সবকটা অঙ্ক তো মানে করেই দিলাম। ডিপ ব্রগলির অ্যাসাইনমেন্টটা তোমরা নিজেরা বাড়িতে একবার ট্রাই করবে। একটা থিওরি ছোট্ট পোর্শন আমাদের বাকি থেকে গেল, সেটা হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমাদের ডিপ ব্রগলি ওয়েভলেন্থ, ওটা এখন করা যাবে না, কারণ একটু বলতে সময় লাগবে। 10 বেজে গেছে, আমাকে একটু খেতে বেরোতে হবে। ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করি।